যেমন আমি এখানে কোনো একটা বডিকে রাখলাম, সে বডিটা এখানে রাখলাম, দিয়ে পড়ে গেল, আমি কি কাজ করলাম? কিছুই করলাম না। কিন্তু এটা যদি 5 কেজি হতো, আমি ধরে যদি উপরে তুলে নিয়ে যেতাম, দ্যাট মিনস আমাকে এখানে কি করতে হতো? অ্যাকচুয়ালি কাজ করতে হতো। কিন্তু আমি 5 কেজি উপরে নিয়ে গিয়ে আমাকে ছেড়ে দিই, তাহলে কেউ ধপ করে পড়ে যাবে। সো এখানে আমাকে কোনো কাজই করতে হচ্ছে না। তাহলে আমি যখন সিঁড়ি বেয়ে এরকম একটা ভারী বস্তুকে নিচে নিয়ে আসবো, দ্যাট মিনস আমাকে কোনো কাজ করতে হবে না, গ্র্যাভিটি নিজেই কাজ করবে। তার মানে এক্ষেত্রে অ্যাকচুয়ালি যেই দিকে ফোর্স কাজ করছে, কোন দিকটা? এই দিকে ফোর্স কাজ করছে নাকি কি? সো কার্যক্ষমতা শক্তি বা ওয়ার্ক এনার্জি পাওয়ার, আমরা এটাকে ওয়েপ বলি, হ্যাঁ, WEP, ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমাদের মোটামুটি ফিজিক্সের ম্যাক্সিমাম কনসেপ্টের কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকেই হয়ে যাবে, এনার্জি কনজারভেশন রুলস দিয়ে। এনার্জি কনজারভেশন কি না, তো ছোটবেলায় 9-এ পড়েছিস যে মোট শক্তি সর্বদা কি থাকে? ধ্রুবক। দ্য টোটাল এনার্জি অফ এনি সিস্টেম ইজ কনজার্ভড উইদিন দিস লাইন। এই লাইনের উপর ভিত্তি করে আমাদের নিউমেরাস কোয়েশ্চেন সলিউশন হবে, যেটা আমরা আগে পারিনি। যেগুলো আমরা আগে পারছিলাম না, সেগুলো এখন আমরা সলভ করতে পারবো উইথ দ্য হেল্প অফ এনার্জি কনজারভেশন। সো চ্যাপ্টারটা একটু ভালো করে পড়বো, দেখবো, সহজ করে বোঝার চেষ্টা করব। আজকে চ্যাপ্টারটা 50% করাবো, আর বাকি 50% নেক্সট সপ্তাহে করাবো, ঠিক আছে? একটু স্লো যাই, অসুবিধা নাই, ফার্স্ট অনেক গেছিলাম। হোয়াট ইজ ওয়ার্ক? ওয়ার্ক কাকে বলে? হোয়াট ইজ ওয়ার্ক? কনসিডার করো দেয়ার ইজ সাম বডি, কোনো একটা বডি আছে, কোনো একটা জায়গায় রেখেছো তুমি, স্ক্রিপ্ট। এবার তুমি কি করছো? একে পুশ করছো, ধাক্কা দিচ্ছ, বাই অ্যাপ্লাইং সাম কাইন্ড অফ ফোর্স। এখন বডিটার উপর ফোর্স দিয়েছো, মানে আগের চ্যাপ্টার আমরা পড়িয়েছিলাম যে ডিউ টু দ্য ফ্রিকশন বডি প্রথমেই মোশনে আসবে না, আনলেস তার ম্যাক্সিমাম ফ্রিকশনের থেকে বেশি ফ্রিকশন আমরা, সরি, এক্সটার্নাল ফোর্স দিই তার মধ্যে। তার মানে এদিকে একটা ফ্রিকশন ফোর্স তো কাজ করবে ভাই। যদি ক্যাপিটাল এফ এর মান ফ্রিকশনের থেকে বেশি হয়, তখন বডিটা কি হবে? এদিকে স্মুথলি চলতে শুরু করবে, এবং চলার ফলে সে কিছুটা ডিস্টেন্স যাবে, সাম কাইন্ড অফ ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট। কনসিডার করো সে এস ডিসপ্লেসমেন্ট যাবে, ডিসপ্লেসমেন্ট আই এম টকিং অ্যাবাউট। ডিসপ্লেসমেন্ট কত যাবে সে? না তো এস যাবে, কিছুটা পথ যাবে। না তো ব্লকটা এখানে ছিল, স্যার ব্লকটা এখন এখানে এলো, সো কনসিডার করো এইভাবে যে ব্লকটা এখানটাতে এলো, সো সে ডিসপ্লেসমেন্ট গেছে এস। তাহলে বলা হয় সেই বডিটা ওয়ার্ক করেছে এইখান থেকে এত দূর আসতে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ফোর্স এফ। এফ বলের অধীনে, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স, সেই বডিটার একটা ডিসপ্লেসমেন্ট এস হয়েছে, সেই জন্য বডিটা এখান থেকে এত দূর পর্যন্ত এসছে, এবং সেই বডিটা সাম ওয়ার্ক হ্যাজ বিন ডান। তো সেই ওয়ার্কটাকে আমরা এইভাবে লিখি W ইকুয়ালস টু এফ এস, এবং ওয়ার্ক একটা স্কেলার কোয়ান্টিটি। তো ওয়ার্ক একটা স্কেলার কোয়ান্টিটি হলে পরে আমরা অ্যাকর্ডিং টু দ্য ভেক্টর জানি যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্টও স্কেলার হয়, আবার দুটো স্কেলারের গুণও স্কেলার হয়। কিন্তু আমাদের মাথায় এইটুকু আছে, যেহেতু লস অফ মোশন বা নিউটন পড়ে নিয়েছি, এফ ইজ এ ভেক্টর। তো এফ যদি ভেক্টর হয় আর ডিসপ্লেসমেন্টও ভেক্টর হয়, তাহলে তাদের মধ্যে অবভিয়াসলি শুধু গুণ হবে না, এটাকে কি হবে? ডট প্রোডাক্ট। সো বেসিক্যালি ওয়ার্ক ডান ইজ ডিনোটেড অর ডিফাইন্ড বাই দ্য ডট প্রোডাক্ট বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। দ্যাট মিনস এফ ভেক্টর ডট এস ভেক্টর। এফ ভেক্টর না, এফ ভেক্টর ডট এস ভেক্টর, এর দ্বারা ওয়ার্ক ডানকে আমরা প্রকাশ করব। সো বেসিক্যালি ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ কল্ড ওয়ার্ক, সিম্পল কথা। এবং যদি আমরা এক্ষেত্রে ফোর্স আর ডিসপ্লেসমেন্টটাকে ভাঙি বাই মিনস অফ তাদের ম্যাগনিটিউড, তাহলে আমরা লিখতে পারবো এফ এস কস থিটা, বিকজ অফ ডট প্রোডাক্ট গিভস ইউ কস থিটা। তার মানে এরকম ভাবে ভাবতে পারো, কোনো একটা বডির ওপর ধরো এফটা এইভাবে কাজ করলো, হতেই পারে এফ এইভাবে কাজ করলো, এফটা এইভাবে কাজ করলো, এবং তার ডিসপ্লেসমেন্ট কোন দিকে হলো? না তো তার ডিসপ্লেসমেন্ট হয়েছে এই দিকে, এইদিকে তার ডিসপ্লেসমেন্ট হয়েছে, মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা। ইউ ক্যান কনসিডার দিস যে থিটা একটা অ্যাঙ্গেল তৈরি করে নিয়েছে, যেদিকে ফোর্স দিয়েছি তার সঙ্গে ডিসপ্লেসমেন্টের, সো দ্যাট এফ ভেক্টর আর এস ভেক্টরের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে থিটা, সো দ্যাট দিস অ্যাঙ্গেল ইজ কস থিটা। এইভাবে আমরা ভাবতে পারি। এবং অবভিয়াসলি কস থিটা তো কোনো ইউনিট হয় না, সো পুরো ওয়ার্কের ইউনিটটা ডিপেন্ড করবে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ইউনিটের ওপর। ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ইউনিটের ওপর পুরো ইউনিটটাই। সবাই সই করেছো? স্মরণ করেছো? সই সবার হয়ে গেছে তো? আন্টিকে দিয়ে দিও সই করে।
তাহলে ডব্লিউ ইকুয়াল টু কত পেলাম, এফ এস কস থিটা। এটা সিম্পল কনসেপ্ট, ক্লিয়ার। এখন যেহেতু ডট প্রোডাক্ট, তাহলে আমরা এভাবেও ভাবতে পারি, ধরো কোনো একটা বডি কোনো একটা সিস্টেমের মধ্যে আছে, একটা কোঅর্ডিনেটের মধ্যে, এবং ধরো এখানে সেই বডিটার পজিশন কত, কনসিডার করো পজিশনটা হচ্ছে এক্স ওয়াই জেড, তুমি 1 নিয়ে নাও, x1 y1 z1, এটা ভাবতে পারো। আবার বডিটা কি করলো, এই এ বিন্দু থেকে কনসিডার করো বি বিন্দুতে এলো, হতে পারে, এবং বি বিন্দুর পজিশন আমি কত ধরছি, x2 y2 z2, এটাও হতে পারে। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, তাহলে আমি এই জায়গাটায় যদি বলি যে এটা হচ্ছে আমার কত r1 ভেক্টর, আর এটা কত মনে করে দেখো, এটা কত r2 ভেক্টর, তাহলে আমি এই দিক থেকে এই দিকে গেলাম, তাহলে এটাকে কি ধরছি, এ থেকে বি গেলাম, মানে আমি লিখছি আর এ বি নাকি রে, বিকজ অফ আর এ থেকে বি তে গেছি। তাহলে বেসিক্যালি আমি এখানে লিখতে পারবো কত, এটা আর এ বি সমান কত লিখবো না, তো আর এ বি কি করে লিখবো, দেখ ভেক্টর ট্রায়াঙ্গেল ল, ইয়েস অর নো, না তো এই ভেক্টরটার সাথে এই ভেক্টরটা একই দিকে আছে অ্যালং দ্য ডাইরেকশন নাকি, তার মানে লজিক্যালি r1 প্লাস আর এ বি, r1 ভেক্টর প্লাস আর এ বি শুড বি ইকুয়াল টু কত, r2 ভেক্টর নাকি রে, হ্যাঁ না বল, ভেক্টর তো তাই শিখিয়েছি আমি এতদিন পর্যন্ত। তো বেসিক্যালি আমি এখান থেকে আর এ বি ভেক্টরটাকেও লিখতে পারি কত হতে পারে, r2 ভেক্টর ডট আর মাইনাস r1 ভেক্টর। এবং বডিটা যখন এখান থেকে এখানে গেল, কনসিডার করো যে এখানে একটা ফোর্স কাজ করছে এফ ভেক্টর, কনসিডার করো একটা এফ ভেক্টর ফোর্স কাজ করছে, তাহলে বডিটার উপর একটা এফ ভেক্টর ফোর্স কাজ করেছে, এবং তার আন্ডারে সেই বডিটা এ বিন্দু থেকে কোথায় গেল, এটা বি বিন্দুতে। তার মানে কি করছে, আমার এখানে একটা কোনো বোতল ছিল, আমি একটা ফোর্স নিয়েছি, ফোর্স দিয়ে এখান থেকে এতদূর নিয়ে এলাম, ওকে, তাহলে বডিটার উপর আমি কাজ করেছি, ইয়েস অর নো, আই হ্যাভ সাম ওয়ার্ক অন দ্য বডি। তো সেই ওয়ার্ক ডানটা কত হবে, সো অ্যাকর্ডিং টু দিস আমরা লিখতে পারি যে স্যার ডাব্লিউ শুড বি ইকুয়াল টু এফ ভেক্টর ডট কত হবে না, তো আর এ বি ভেক্টর নাকি রে, ইয়েস অর নো। তাহলে আমাদেরকে যদি কখনো কোঅর্ডিনেট দিয়ে দেয়, সেই কোঅর্ডিনেটও যেন আমরা বার করতে পারি, সেটা হচ্ছে তার ফান্ডা নাকি। তাহলে এখান থেকে আমরা কোঅর্ডিনেটও বার করতে পারবো, মাথায় রাখবে ডিসপ্লেসমেন্ট তোমাকে বার করতে হবে ওয়ার্ক ডান বার করতে গেলে। সো এফ এর সাথে ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট নাও, তুমি সঙ্গে সঙ্গে কি পেয়ে যাবে, ওয়ার্ক পেয়ে যাবে, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এনি ফোর্সের ইনফ্লুয়েন্সে তুমি এইভাবে বার করতে পারো। এখন ইউনিট অফ ওয়ার্ক, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ওয়ার্ক ডান, সিজিএস ইউনিট কি হতে পারে, সো সিজিএস ইউনিট হতে পারে ফোর্সের ইউনিট ডাইন, আর ডিসপ্লেসমেন্টের ইউনিট হচ্ছে সেমি, সো ডাইন সেমি, এটাকে আমরা বলবো আর্গ। সো বেসিক্যালি ডাইন সেমিকে আমরা কি বলবো, আর্গ, ডাইন সেমিকে আমরা বলবো আর্গ। সো সিজিএস পদ্ধতিতে ওয়ার্কের একক কি হবে, আর্গ। এবং এসআই পদ্ধতিতে কত হবে, এটা নিউটন ইন্টু মিটার, নিউটন ইন্টু মিটার কত হয় রে, জুল। সো আমরা এসআই পদ্ধতিতে ইউনিটটাকে কি বলবো, জুল। তো ওয়ার্কের সিজিএস পদ্ধতিতে ইউনিট হবে আর্গ, অ্যান্ড এসআই পদ্ধতিতে ইউনিট কি হবে, জুল। এবং তুমি জানো কি না, তো তুমি জানো যে 1 জুল মানে কত হয়, 1 নিউটন ইন্টু কত হয়, 1 মিটার নাকি রে, দেখ নিউটন মিটার মানে তো জুল, আবার নিউটন মানে কত হবে, এটা 10 টু দি পাওয়ার 5 ডাইন, আর মিটার মানে কত হয়, 10 স্কোয়ার সেমি। তো বেসিক্যালি আমি এখানে লিখতে পারবো 10 টু দি পাওয়ার 7 ডাইন সেমি, ডাইন সেমি মানে কি হয়, সো 1 জুল গিভস ইউ 10 টু দি পাওয়ার 7 আর্গ। ক্লাস 9 এ বড় বড় করে এটা প্রমাণ করতে মনে করে দেখো, এখন আর এসব লাগবে না, শুধু মনে রাখতে হবে যে 1 জুল ইকুয়াল টু কত হয়, 10 টু দি পাওয়ার 7 আর্গ, ঠিক আছে। তাহলে কার্য কাকে বলে, কোনো একটা বস্তুর বল প্রয়োগ করলাম, অ্যাপ্লাই করলাম কিছু একটা ফোর্স, এবং যদি সেই বলের প্রয়োগ বিন্দুর সরণ বলের ক্রিয়ার অভিমুখে হয়, তখন বলা হয় বস্তুটি কাজ করেছে। কেমন সেন্সে, ধরো যে আমি কি করলাম, এখানে একটা ফুটবল আছে, কনসিডার করো একটা ফুটবল আছে, এবং আমি ফুটবলটাকে এই দিকে ফোর্স দিয়েছি, এই দিকে, এবং বলটা কাজ করছে কোন দিকে না, তো স্যার বল তো সোজা এই দিকে কাজ করছে, এটা হচ্ছে বলের ক্রিয়া রেখা, ফোর্সের অ্যাক্টিং লাইন, কোন লাইন বরাবর ফোর্স কাজ করছে, এবং এইদিকে যদি ফুটবলটাকে মারা হয়, এবং ড্যাম শিওর তুমি বলবে স্যার ফুটবলটা এখানে চলে আসবে, ইয়েস অর নো। তার মানে দেখো যেই দিকে তুমি ফোর্স দিচ্ছ সেই দিকে এই বলটা যাচ্ছে, তার মানে এই জায়গাটায় ফোর্স, ধরো আমি বল দিয়েছি, ফোর্স দিয়েছি, সো এটাকে বলবো পয়েন্ট অফ অ্যাকশন, কোন জায়গাটায় আমি কাজ করছি না, তো এই বিন্দুটা, এবং দেখো যেই দিকে বলটা ক্রিয়া করছে সেই দিকেই এই পয়েন্ট অফ অ্যাকশনটাও সরণটাও সেই দিকে হচ্ছে, ডিসপ্লেসমেন্টের ডাইরেকশনও কোন দিকে হচ্ছে, সেই দিকে। তো তাহলে পরে আমরা বলি সেই বডিটা কাজ করেছে, এবং তখন ওয়ার্ক ডানকে শুধুমাত্র কি লেখা হয়, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। কেন, বিকজ এক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত হয়ে যায় বলো তো, অ্যাঙ্গেল কত হয়ে যায়, 0 ডিগ্রি, এবং অ্যাঙ্গেল 90 ডিগ্রি কেন ভাই, যেদিকে ফোর্স কাজ করছে যেদিকে ডিসপ্লেসমেন্ট কাজ করছে, ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্ট কাজ করছে একই দিকে, সেই জন্য আমরা এখানে থিটাটাকে কত বলছি, 0 ডিগ্রি। তাহলে ডাব্লু মানে কত হবে, এফ এস কস 0 ডিগ্রি,
cos 0 ডিগ্রি ভ্যালু কত 1, তাহলে W সমান কত হবে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। কি হয়েছে কোয়েল, কি হয়েছে দিদি ওর খাতা? আচ্ছা আয় এদিকে আয়, নিয়ে যা। কার, তনুষ্কা রয়ের? তাহলে অন্বেষার জেরক্স, কোনটা জেরক্স অন্বেষার? ও শেষ হয়ে গেছে জেরক্স, আমার কাছে এখন নেই। আর কোনটা জলের বোতল তোর ছিল? পার্পল, এটা এটা ও আচ্ছা, ওটা বোধহয় তোমার কেউ একজন বন্ধু নিয়ে গেছে তোমার পাশে। হ্যাঁ হ্যাঁ, শ্রুতি বোধহয় নিয়ে গেছে। হ্যাঁ বলবে স্যার আবার পরের সপ্তাহে দেবে। তাহলে থিটা এখানে 0 ডিগ্রি হলো বলে আমরা দেখলাম W সমান কত Fs cos 0 ডিগ্রি এবং Fs হলো, মানে যদি সেই দিকেই কাজ করে। তো এইটা না জেনে অ্যাকচুয়ালি যদি আমি এইটা জানি তাহলে বেটার হয়। কারণ তুমি থিটা জেনে নাও, তাহলে পরে তুমি বার করে নিতে পারবে। এখন ধরো কোনো একটা জায়গায় এর উপর শুধু একটা ফোর্স কাজ করছে না, এখানে কি আছে ধরো মাল্টিপল বডিজ আছে। আমি উদাহরণটা এইভাবে নিচ্ছি, ধরো কোনো একটা জায়গায় এরকম আছে এবং তার ভেতরে ছোট ছোট অনেক বডিজ আছে, ছোট ছোট অনেক বডিজ আছে এরকম, এবং তুমি দেখতে পাচ্ছ যে এর ডিসপ্লেসমেন্ট আর এর ডিসপ্লেসমেন্ট, এগুলো হয়তো ডিসপ্লেসমেন্টগুলো আলাদা আলাদা হচ্ছে, ধরো কথা মানে বলছি। তাহলে বেসিক্যালি এর উপর যদি কিছু একটা ফোর্স কাজ করা হয়, তো ধরো এই পুরো সিস্টেমটা এমন ভাবে চলছে যে এর ডিসপ্লেসমেন্ট হচ্ছে S1, এর ডিসপ্লেসমেন্ট হচ্ছে S2, এভাবে চলছে। তাহলে ওয়ার্ক কি না, তো ওয়ার্ক তো স্কেলার রাশি। তো স্কেলার রাশি হওয়ার জন্য প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ওয়ার্ক গুলোকে আমি যদি যোগ করে দিই, পাওয়া যাবে কি পাওয়া যাবে না টোটাল ওয়ার্ক? হ্যাঁ না বলো কেন? ওয়ার্ক তো স্কেলার রাশি, আর স্কেলার রাশিকে নর্মালি যোগ করা যায়। তার মানে আমি কি বলছি, ধরো এখানে ফোর্স দিয়েছি F, ভালো করে বোঝো। তাহলে এই বডিটার সরণ যদি S1 হয়, তাহলে ওর কৃতকার্য কত হবে স্যার Fs1। আচ্ছা cos থিটা বাদ দাও, থিটা 0 ডিগ্রি ধরো, থিটাকে 0 ডিগ্রি ধরো, তাহলে W2 কত হবে স্যার? W2 শুড বি ইকুয়াল টু Fs2। এইভাবে চলতে থাকবে। সো টোটাল ওয়ার্ক কত হবে স্যার? W1 প্লাস কত লিখবো? W2 প্লাস W3। এটা কেন করতে পারছি? বিকজ ওয়ার্ক ইজ এ স্কেলার কোয়ান্টিটি। যদি এটা সামহাউ ভেক্টর হয়ে যেত, পারতাম না, তখন কি করতে হতো? আমাকে ভেক্টর মেথডে আসতে হতো। এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো এই যেখানে একটা ফোর্স এইভাবে কাজ করছে, একটা ফোর্স এইভাবে কাজ করছে, আর একটা ফোর্স কি কাজ করছে? এইদিকে কাজ করছে। এবার এই দুটো ফোর্সকে তুমি নর্মাল যোগ করতে পারো না, তাহলে কি করতে হবে তোমাকে? এদের দুটোর পয়েন্ট অফ অ্যাকশনের ডাইরেকশন লাগবে, ইয়েস অর নো? কোন অ্যাঙ্গেলে তারা কাজ করছে কনসিডার করো, সেই অ্যাঙ্গেলটা আলফা। তাহলে তুমি কি লিখবে তখন? স্যার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা, নাকি রে? এভাবে তো লিখি আমরা। সো বেসিক্যালি আমাদেরকে তাহলে এখানে জানতে হলো তাদের ডাইরেকশন, কিন্তু এখানে সেই জিনিসটার দরকারই পড়লো না, বিকজ আমরা এখানে জানি ওয়ার্ক হচ্ছে স্কেলার। সেই জন্য এই চ্যাপ্টারটার এত গুরুত্ব, বিকজ এখানে কোনো ডাইরেকশনকেই ম্যাটার করে না। বা যেহেতু ডাইরেকশন ম্যাটার করে না, সেই জন্য আমরা যদি এখানে শুধুমাত্র স্কেলার দিয়ে কাজগুলো করতে থাকি, তাহলে এটা খুব সহজে কাজ করা যায়। এবং কোনো একটা টপিকের উপর আমি সেই জায়গায় যদি এনার্জি, ওয়ার্ক এগুলো দিয়ে আমরা তার অ্যাপ্রোচ শুরু করি, দ্যাট ইজ কোয়াইট ইজিয়ার, বিকজ সেখানে কোনো ভেক্টর নাই। আমরা সেই প্রবলেমগুলো আরো করব। আই হোপ এতদূর পর্যন্ত বুঝতে পেরেছি। এবার আমরা করব পজিটিভ ওয়ার্ক অ্যান্ড নেগেটিভ ওয়ার্ক। খুব ভালো করে বোঝো ব্যাপারটা। পজিটিভ ওয়ার্ক আর নেগেটিভ ওয়ার্ক কাকে বলে? না তো ধরো অলরেডি আমি এমন একটা সিস্টেম আছে যেখানে অলরেডি একটা ফোর্স কাজ করছে। আচ্ছা, এরকম একটা ফোর্স সিস্টেমের নাম কি হতে পারে? গ্র্যাভিটি। তাহলে তুমি একটা ইমাজিন করো যে কোনো একটা জায়গায় কোনো একটা বস্তু রাখা আছে, দেয়ার ইজ সাম কাইন্ড অফ বডি একটা রাখা আছে। এবার এখানে ভাই অলরেডি জি কাজ করছে, এখানে অলরেডি জি নিচে কাজ করছে। তার মানে এখানে প্রত্যেকটা সিস্টেম বা প্রত্যেকটা পার্টিকেলের উপর একটা ফোর্স নিচে কাজ করছে অলরেডি। এখানে একটা নিচে ফোর্স অল টাইম কি করছে? এটা কাজ করছে। এবার আমি যদি নর্মালি বডিটাকে ছেড়ে দিই, বডিটা ধপ করে নিচে পড়ে যাবে। এখন আমি যদি নিজের হাতে করে বডিটাকে সামহাউ ওপরের দিকে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে ওয়ার্ক ডান তো করতে হবে। কেন? কারণ বল এবং তার সরণ। এবার যখন আমি ওপরের দিকে নিয়ে যাচ্ছি, তখন তুমি দেখতে পাচ্ছ যে আমাকে একটা বলের এগেনস্টে ওয়ার্ক করতে হচ্ছে। আর এই কাজটা অ্যাকচুয়াল আমাকে করতে হচ্ছে,
যেমন আমি যদি এখানে কোনো একটা বই খাতা কিছু নিয়ে নিই, বই খাতাটাকে নিয়ে আমি যদি ওপরে তুলি, তাহলে আমাকে ওয়ার্ক অ্যাকচুয়ালি করতে হচ্ছে, আমার এখানে ব্যথা করছে, বিকজ গ্র্যাভিটি ওকে টানছে, ছেড়ে দিলে ধপ করে নিচে পড়ে যাবে। তাহলে আমি যখন ওকে আস্তে আস্তে এইভাবে তুলবো, দ্যাট মিনস আমাকে কি করছে, গ্র্যাভিটি বলের এগেনস্টে কাজ করতে হচ্ছে। এবং যদি মাছ মোর টাইম আমি এরকম করতে থাকি, আমার এখানে কি হবে, অবভিয়াসলি ব্যথা শুরু হয়ে যাবে, তাই না? অবভিয়াসলি হবে। তাহলে আমাকে কি করতে হচ্ছে, এখানে গ্র্যাভিটি, তার মানে অলরেডি একটা ফোর্স আছে, সেই ফোর্সের এগেনস্টে আমি কি করছি, একটা ফোর্স দিয়ে তাকে উল্টো দিকে কাজ করাচ্ছি। এই রকম এজেন্ট যে বাইরে থেকে এরকম কাজ করতে পারে, তাকে আমরা ফিজিক্সের ভাষায় বলবো এক্সটার্নাল এজেন্ট। তাহলে এই ফোর্সটাকে বলবো আমরা এক্সটার্নাল ফোর্স বা এক্সটার্নাল এজেন্ট। তাহলে এই এক্সটার্নাল এজেন্টটা কি করছে, এক্সটার্নাল এজেন্ট কি করছে, অলরেডি একটা ফোর্স সিস্টেম আছে, সেই ফোর্স সিস্টেমের বিরুদ্ধে আমি কি করছি, ওয়ার্ক করছি। এই রকম ওয়ার্কে রিয়েলি ওয়ার্ক করতে হয়, সত্যি এখানে কাজ করছো তুমি, সেই জন্য এইরকম ওয়ার্ককে আমরা বলবো কি, পজিটিভ ওয়ার্ক। তাহলে এইটাকে আমরা বলবো পজিটিভ ওয়ার্ক, এটাকে বলবো আমরা পজিটিভ ওয়ার্ক। এবার ভাবো এক্সটার্নাল ফোর্স কাজ করছে কোন দিকে, না তো স্যার এক্সটার্নাল ফোর্স তো কাজ করছে ওপরের দিকে, ওপরের দিকে, আর ডিসপ্লেসমেন্টও হচ্ছে কোন দিকে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওপরের দিকে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওপরের দিকে। তাহলে এক্ষেত্রে ওয়ার্ক ডান কত লিখবি, না তো স্যার এফ এস কস 0 ডিগ্রি, হ্যাঁ না বল। তাহলে ডব্লিউ সমান হয়ে গেল সিম্পল এফ এস, ডব্লিউ সমান হয়ে গেল সিম্পল এফ এস। তাহলে পজিটিভ ওয়ার্কের ক্ষেত্রে এই জিনিসটা আমরা ইজিলি বুঝলাম। সেম এক্সাম্পল যদি আমরা অন্যভাবে নিই, ধরো তোমার কাছে একটা বডি আছে, কনসেপ্ট ভাবো, একটা বডি আছে, ওকে ভেরি গুড। এবার গ্র্যাভিটি হয় নিচে কাজ করছে। এবার ধরো সেই বস্তুটাকেই আমি ওপরে না নিয়ে আমি জাস্ট এভাবে ধরে রেখেছি, দিয়ে আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছি। আমার কি সত্যি কোনো কাজ করতে হচ্ছে না? কেন? আমাকে একে নিচে নামাতে গেলে আমাকে অ্যাকচুয়ালি কোনো কাজই করতে হচ্ছে না। দেখ আমার এইখানে ছিল, আমি ধরো আস্তে আস্তে নামাচ্ছি, কি কাজ করছি ভাই? কিছু কাজ করছি না। কেন বলতো? গ্র্যাভিটি নিজেই কাজ করে দিচ্ছে। যেমন আমি এখানে কোনো একটা বডিকে রাখলাম, সে বডিটা এখানে রাখলাম, দিয়ে পড়ে গেল, আমি কি কাজ করলাম? কিছুই করলাম না। কিন্তু এটা যদি 5 কেজি হতো, আমি ধরে যদি উপরে তুলে নিয়ে যেতাম, দ্যাট মিনস আমাকে এখানে কি করতে হতো, অ্যাকচুয়ালি কাজ করতে হতো। কিন্তু আমি 5 কেজি উপরে নিয়ে গিয়ে আমাকে ছেড়ে দিই, তাহলে কেউ ধপ করে পড়ে যাবে। সো এখানে আমাকে কোনো কাজই করতে হচ্ছে না। তাহলে আমি যখন সিঁড়ি বেয়ে এরকম একটা ভারী বস্তুকে নিচে নিয়ে আসবো, দ্যাট মিনস আমাকে কোনো কাজ করতে হবে না, গ্র্যাভিটি নিজেই কাজ করবে। তার মানে এক্ষেত্রে অ্যাকচুয়ালি যেই দিকে ফোর্স কাজ করছে, কোন দিকটা? এই দিকে ফোর্স কাজ করছে নাকি? কি ফোর্স কাজ করছে? এই ফোর্সটা হচ্ছে ভাই তোমার গ্র্যাভিটি, ফোর্সটা গ্র্যাভিটি, গ্র্যাভিটি ফোর্স কাজ করছে। কিন্তু 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 আমি কি করছি, বডিটাকে ওপরের দিকে তুলে রেখেছি, বডি নামছে নিচে, কিন্তু বডিটাকে আমি তুলে রেখেছি কোন দিকে? ওপরের দিকে। তবেই তো এই জায়গাটা আমার কষ্ট হবে। আমি যদি এক হাতে এরকম করে 10 কেজি ভরকে ধরে রাখি, আমার হাতে কষ্ট হবে না? কেন কষ্ট হবে? বিকজ এখানে একটা ফোর্স কাজ করছে ভাই, ফোর্স কাজ করছে। আমার হাতকেও কি চাইবে ভাই, তুই নামিয়ে দে হাতটাকে, হাতটাকে নামিয়ে দে, তাহলে উপরে যাবে নিচে, আমার হাত আরাম হয়ে যাবে। বেসিক্যালি তাহলে কি হচ্ছে, গ্র্যাভিটি একে সবসময় টানছে নিচে, কিন্তু আমি ওকে টানতে দিচ্ছি না, বাধা এমনি আটকে রেখে দিয়েছি। দ্যাট মিনস এখানে কি হচ্ছে, ও কি করছে, নিচে নামার জন্য একটা ফোর্স দিচ্ছে আমার হাতে, বলেই তো এই জায়গায় ব্যথা করছে আমার। ফোর্স না হলে তো এই জায়গায় ব্যথা করবে না, এই জায়গাটায়। সো বেসিক্যালি ফোর্স এখানে তো কাজ হচ্ছে ভাই নর্মালি। তাহলে এখন এখন যদি আমরা দেখি, তাহলে সেই বডিটা যদি ওপরের দিকে স্মরণ করাতে চাইতাম, ওপরের দিকে স্মরণ করাতে চাইতাম, তাহলে এ কি পারতো ওপরের দিকে স্মরণ করাতে? নো, এ পারতো না। তখন আমাকে কি করতে হতো? এক্সটার্নাল এজেন্ট লাগতো। তার মানে গ্র্যাভিটির আন্ডারে কোনো বডিকে রেখে দিলে সেই গ্র্যাভিটি নিজেই সেই বডিটির উপর কাজ করে, আমাদের কোনো কাজ করার দরকারই পড়ছে না। তাহলে এখানে এক্সটার্নাল এজেন্টের কোনো প্রয়োজনই নাই। কোনো একটা বডিকে যদি আমি গ্র্যাভিটির আন্ডারে রেখে দিই, তাহলে সেই বডি তো এমনি পড়ে যাবে, এমনি পড়ে যাবে। আমার এখানে ওকে নামাতে হচ্ছে নিচে ধরে ধরে নাকি? কোনোদিনই না ভাই, ওকে নামাতে হচ্ছে যাতে পড়ে না যায়। তখন তখন আমাকে একটা এক্সটার্নাল দরকার হচ্ছে, যে কিনা আমার এই বডিটাকে সিঁড়ি দিয়ে ধরে ধরে নামাচ্ছে। যদি সিঁড়ি আমাকে ছেড়ে দিই, ধপ করে পড়ে যাবে নিচে গিয়ে, কারণ গ্র্যাভিটি ওইভাবে ওকে টানবে। তার মানে বেসিক্যালি আমি যদি স্মরণটা এখন ওপরে করাতে চাইতাম এর এগেনস্টে, গ্র্যাভিটির এগেনস্টে, তখন অ্যাঙ্গেলটা আমার দাঁড়াতো কত? 180 ডিগ্রি। যেহেতু তখন এক্সটার্নাল ফোর্স দিতামই না, তাহলে এক্ষেত্রে ওয়ার্কটা কি হয়ে যেত আমার? এফ এস কস কত হয়ে যেত? এটা 180 ডিগ্রি। কেন 180 অ্যাঙ্গেল? তাহলে কত হয়ে যেত? এটা কার? এর দ্বারা। অ্যাকচুয়ালি আমার তো এক্সটার্নাল এখানে দরকারই পড়লো না, তো এখানে কত হয়ে গেল? নেগেটিভ ওয়ার্ক। তাহলে এখান থেকে মোদ্দা কথা একটা বুঝবো, যে কোনো একটা এক্সিস্টিং ফোর্স নিজেই যদি কাজ করে নেগেটিভ ওয়ার্ক, আমাকে যদি কাজ করতে হয় পজিটিভ ওয়ার্ক। এক্সাম্পল দিচ্ছি, ক্লাস 10 এরকম একটা পড়েছিস তোরা, লেঞ্জের সূত্র।
লেঞ্জের সূত্রে কি ছিল, এখানে একটা কুণ্ডলী ছিল, আর এই কুণ্ডলীর কাছে যদি আমরা একটা চুম্বককে নিয়ে যেতাম, আমরা কি বলেছিলাম, শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে। দ্যাট মিনস ঠিক আছে, দ্যাট মিনস আমি যখন চুম্বককে এইদিকে নিয়ে আসবো, এটা যদি নর্থ পোল হয়, এখানে কি তৈরি হবে বলতো, নর্থ পোল, এবং নর্থের সাথে নর্থের কি হয়, বিকর্ষণ। সেই জন্য আমাকে এখানে কি হবে, জোর করে নিয়ে যেতে হবে। আমি যদি জোর করে নিয়ে যাই, দ্যাট মিনস আমাকে কি করতে হচ্ছে, অ্যাকচুয়ালি কি করতে হচ্ছে, ওয়ার্ক করতে হচ্ছে, বলেই তো খরচ হচ্ছে। এবার ভাব, এটা যদি সাউথ হতো আর এটা যদি নর্থ হতো, আমাকে রাখতে হতো না, এবার টানলে ভট করে ঢুকে যেত নাকি, হ্যাঁ না বল। তাহলে এখানে তো আমাকে কোনো কাজই করতে হলো না। আর এমন জিনিস তুই জীবনে পাবি না যে তুই কাজ করছিস না অথচ বসে বসে তুই এনার্জি পাচ্ছিস। তার মানে কি, তুই শুয়ে বসে আছিস, ঠিক আছে, তুই সকাল ঘুম থেকে উঠে দেখলি আরে বাপরে 2 কোটি টাকা চলে এসেছে, কি করে এলো, আমি তো কোনো কাজ করলাম না। এরকম হয় না, কাজ করতে হবে তোমাকে। তুমি বলে স্যার না, এক্ষুনি কেউ বলবে স্যার আমি ধরুন স্যার ঘর ভাড়া দিয়ে রেখেছি, তাহলে কোনো কাজ করতে হচ্ছে না। না, ওই ঘরটা বানানোর জন্য তুমি কাজ করেছো কোনো না কোনো সময়, তার ফলটা তুমি এখন পাচ্ছ। তুমি না করলে তোমার দাদু করে গেছে, কেউ তো করে গেছে ভাই, কেউ তো করে গেছে। এবার তুমি বলবে না স্যার আমি মার্কেটিং এ টাকাটা লাগালাম, আমি মার্কেটিং এ টাকা লাগালাম, মার্কেটিং এ স্যার 1 কোটি টাকা লাগিয়েছি, হঠাৎ করে দেখছি সেই মার্কেটিং কোম্পানির প্রচুর লাভ হয়ে গেছে, তাই আমি বসে বসে পেলাম না। তুমি বসে বসে পেলে ঠিকই আছে, কিন্তু ওই মার্কেটিং এ যারা লস করেছে তারা তো মরে যাচ্ছে, তারা তো হার্ট অ্যাটাক করে মরছে এক করে, তাই না? তো বেসিক্যালি মার্কেটিং এ তোমার লাভ হওয়া মানে অন্য কেউ মরছে, বাই সিম্পল কথা। টোটালটা সবসময় কনসার্ন থাকবে, এমন তো নয় যে কনসার্ন নাই। না, আমার ছোটবেলায় একটা মাথার মধ্যে একটা জিনিস ঢুকতো যে এত টাকার অভাব কিসের, যদি সরকার মনে করে যে টাকা ছাপাবো তো টাকা ছাপিয়ে যাও, টাকা ছাপিয়ে যাও, প্রত্যেকের ব্যাংকে 1 কোটি করে ভরে দাও, লে যা আইসকার, কোনো ব্যাপার নাই, ঠিক আছে চলো। হয় না, কারণ কি, তাতে অর্থ ব্যবস্থা নষ্ট হয়ে যাবে। এখন বুঝছি যে অর্থ ব্যবস্থা জিনিসটা কি, সাপ্লাই আর ডিমান্ড। সাপ্লাই ডিমান্ড ঠিক না থাকলে তো মুশকিল হয়ে যাবে না। ধরো তোমার এখানে কি আছে, তেল কিনবে, আমাদের দেশে তেলের চাহিদা আছে বলে তো তার দাম বেশি। এখন আমাদের দেশে হঠাৎ যদি কোনো এক জায়গায় আরব বা ইরান ফিরানের থেকে বেশি তেল পাওয়া যায়, তাহলে 2 দিন পরে আমাদের দেশের তেল কমে যাবে, দাম অটোমেটিকলি কমবে। এবার সরকার কমাবেই না, সেটা তার ব্যাপার, বাট অ্যাকচুয়ালি কমবে, তাই না? না, এটা ঠিক। আমাদের দেশ থেকে কতজন তেল কিনে, তাদের দেশে জানি সস্তা, আমাদের দেশে দাম অনেক বেশি, বিকজ অফ দ্য ট্যাক্সেস, ঠিক আছে? তো বেসিক্যালি তো ফ্যাক্ট তো এটাই। তাহলে এখানে সেমই জিনিস হয় যে তুমি কোনো না কোনো জায়গায় ওয়ার্ক করছো, তার মানে তুমি সেখান থেকে কিছু পাবে। আই হোপ জিনিসটা বোঝাতে পারলাম আমি, ওয়ার্কের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? সো এক্সটার্নালি যেটাই হলো। এখন যদি কোনো এক জায়গায় এরকম হয় যে থিটাটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, কেমন? ধর এরকম হতে পারে যে আমি ফোর্সটা কি করলাম, ফোর্সটা আমি সোজা এইদিকে দিলাম, ফোর্স এইদিকে দিলাম, কিন্তু বডি সরলো এইদিকে, হতে পারে তো, হতে পারে। ক্যারামেল স্ট্রাইকারের কথা ভাব, তাই না? পুল বোর্ডের কথা ভাব, আমি স্ট্রাইকার মারলাম সোজা, কিন্তু গুঠি অ্যাঙ্গেল করে বেরিয়ে গেল, আমি সেই অ্যাঙ্গেলটা জানতে চাইছি কত, 90 ডিগ্রি। তাহলে পরে যদি থিটা 90 ডিগ্রি হয়, তো ওয়ার্ক ডান দেখো তো, সিম্পল কথা ভাই, এফএস কস 90 দ্যাট গিভস ইউ 0। তার মানে এটাকে বলবো আমরা কার্যহীন বল। কার্যহীন বল ক্লাস 9 এ পড়েছে, ভেবে দেখ, নো ওয়ার্ক ফোর্স অ্যাকচুয়ালি, মানে এমন ফোর্স যেটা কোনো কাজ করছে না। উদাহরণ দিচ্ছি, যেমন ধর আমি যদি কোনো একটা সুটকেস আমি কোনো একটা রাস্তা বরাবর নিয়ে চলি, তাহলে কোনো একটা সুটকেস আমি কোনো একটা রাস্তা বরাবর নিয়ে চলছি, কনসেপ্ট নাও, একটা সুটকেস নিয়ে আমি হাঁটছি, ওকে। সুটকেস নিয়ে আমি যখন হাঁটছি, তার মানে কি হচ্ছে, আমার ডিসপ্লেসমেন্টটা এইদিকে হচ্ছে, ইয়েস অর নো? সোজা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। কিন্তু মনে করো গ্র্যাভিটেশনাল পুল বা পৃথিবীর মাধ্যাকর্ষণ বল সেটা সোজা কাজ করছে, তার মানে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল এমজি সোজা কাজ করছে ওজন, আর সরণটা হচ্ছে এইদিকে, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বেটা, 90 ডিগ্রি। তার মানে এখানে ওয়ার্ক ডান কত, 0, ওয়ার্ক তো 0। এবার তোকে যদি আমি ওয়ার্ক 0 মানে কি, তোর কোনো রকমের কাজ করতে হচ্ছে না, আর তোর যদি কাজ না করতে হয় তুই কি হবে, তোর শরীরে কোনো ক্লান্তি ভাব আসবে? তোকে সারাদিন শুয়ে বসে থাকতে দিয়েছি, তোর ক্লান্তি কতটুকু আসবে? কিন্তু যে সারাদিন ক্লাস করছে, পড়াশোনা করছে, তার ক্লান্তি চলে আসবে অটোমেটিক্যালি, তাই না? তো বেসিক্যালি কি হয়েছে বাবা তোর? তো বেসিক্যালি তাহলে এখানে ক্লান্তি হওয়া উচিত নয়। কিন্তু আমি তোমাকে 10 কেজি বোঝা দিয়ে আমি বললাম যে 10টা হাঁট, 10 মিটার 10 কিলোমিটার হাঁট, তুই পাগল হয়ে যাবি, তোর অটোমেটিক ক্লান্তি আসবে। তাহলে স্যার আপনি বলছেন কাজ শূন্য হয়ে যাচ্ছে, আবার আমার ক্লান্তি আসছে, কি করে এটা পসিবল? এরকম দেখো,
কাজ তো শূন্য হচ্ছে, কিন্তু কাজটা শূন্য হচ্ছে কোন বলের সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু হুইচ ফোর্স, এটা বুঝতে হবে। যে আমি কি এখানে সত্যি কাজ করছি না, না আমি তো ভাই কাজ করছি, কিন্তু এখানে স্যার ওয়ার্ক জিরো হচ্ছে কোথায়? ওয়ার্ক জিরো হচ্ছে এই ফোর্সের আন্ডারে, মানে পৃথিবী সুটকেসটাকে যে বল দিয়ে টানছে তার ফলে কোনো কাজ হচ্ছে না, মানে এখানে পৃথিবী কাজ করছে না কিন্তু আমি কাজ করছি, কনসেপ্টটা এইটা। দ্যাট মিনস যে আমি যখন সুটকেস নিয়ে হাঁটছি তার মানে কি হচ্ছে পৃথিবী আমাকে টানছে, পৃথিবী আমাকে টানছে। এবার পৃথিবী যে বল দিয়ে টানছে সেই বলটা কোনো কাজ করছে না, হ্যাঁ না বল, সেই বলটা কোনো কাজ করছে না, কারণ সেই বলের অধীনে তো 90 ডিগ্রি হচ্ছে। উদাহরণ দিচ্ছি, ধর সূর্য পৃথিবীকে টানছে, এটা তো অবভিয়াসলি জানিস অভিকেন্দ্র বল দিয়ে টানে। আর পৃথিবীর অ্যাট এনি ইনস্ট্যান্ট যদি বলটা কাজ না করে সরণটা কোন দিকে হয়, স্পর্শক বরাবর। তাহলে অবভিয়াসলি অ্যাট এনি ইনস্ট্যান্ট পৃথিবীর ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন ট্যানজেন্ট বরাবর হবে, ইয়েস অর নো, ট্যানজেন্ট বরাবর কাজ করবে। আর পৃথিবীকে টানছে যে বল দিয়ে তার ডাইরেকশনের মধ্যে দিয়ে অ্যাঙ্গেল দেখো 90 ডিগ্রি। এখন তাহলে পৃথিবীর কাজ শূন্য, আরে ভাই দারুণ কথা, পৃথিবীর কাজ শূন্য, পৃথিবী কোনো কাজ করছে না নাকি? পৃথিবী ঘুরে বেড়াচ্ছে, পৃথিবী কাজ করছে কেমন ভাবে ভাবো, পৃথিবীর ওপর কাজ শূন্য, কার কাজ শূন্য? সূর্যের কাজ শূন্য। অর্থাৎ সূর্য যে বল দিয়ে পৃথিবীকে টানছে সেই বলটা কোনো কাজ করছে না। যেমন আমি এখানে ক্যারাম বোর্ডে স্ট্রাইকারে মেরেছিলাম ঠুস করে, তাহলে এখানে কি হলো, আমি এখানে মারলাম, এই গুটিটার দিকে গেল, তাহলে আমি যে বল দিয়ে মারলাম সেই বলটা কোনো কাজ করলো না, হ্যাঁ না বলো, কারণ সেই বলের জন্য যে সরণটা হলো তার অ্যাঙ্গেল কত হয়ে গেছে, 90 ডিগ্রি, অ্যাঙ্গেলটা হয়ে গেছে কত, 90 ডিগ্রি, সেই জন্য ওয়ার্ক কত হয়ে গেছে, এইটাকে বলবো আমরা নো ওয়ার্ক ফোর্স। সো কার এগেনস্টে বলছি এটা ভাবো, এটা ভাবো। তাহলে পরে এই হচ্ছে সিচুয়েশন। ক্লাস 9-এ বর্ণনগর রামকৃষ্ণ মিশন এরকম একটা কোশ্চেন দিয়েছিল যে কোনো একটা ইঞ্জিন মালগাড়ি এরকম ভাবে চলছে সোজা, তাহলে এ কি কোনো কাজ করছে? পট করে মাথায় চলে আসবে হ্যাঁ স্যার কোনো কাজ করছে না, কেন? এইদিকে তো সরণ হচ্ছে এস, হ্যাঁ না বলো, আর এদিকে ওর ওজন কত কাজ করছে, mg, তাহলে এ কোনো কাজ করছে না। বাহ দারুণ ব্যাপার। তাহলে ইঞ্জিন যদি কাজ না করে আমি তোমার ঠেলে দিলে পরে আজীবন ভাবে চলতে থাকবো নাকি? কোনদিন চলবে? ও তো কোনো কাজ করছে না বলছিস, কাজ তো করছে। তাহলে ও পেছনে যে মালগাড়িগুলোকে টানছে তার কোনো 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 কাজ হচ্ছে না? কাজ তো হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে কাজ হচ্ছে না এটাও ঠিক, কাজ হচ্ছে এটাও ঠিক, কোন কাজটা হচ্ছে আর কোন কাজটা হচ্ছে না এটা বুঝতে হবে, এইটাই ফিজিক্স। কোন কাজটা হচ্ছে না, পৃথিবী যে বল দিয়ে টানছে তার জন্য যে কাজ হওয়া দরকার সেই কাজটা হচ্ছে না, হ্যাঁ না বল, পৃথিবী যে বল দিয়ে টানছে সেই বলের জন্য যে কাজটা হওয়া দরকার সেই কাজ হচ্ছে না। কিন্তু এই চাকার মধ্যে ফ্রিকশন তো কাজ করছে, এবার ফ্রিকশনের এগেনস্টে তো ওকে এইদিকে যেতে হচ্ছে, তাহলে এই দিকের ফোর্স আর এই দিকের ডিসপ্লেসমেন্ট গুণ করলে কি পাবি তুই, কাজ। এই কাজটা কি ও করছে না? তাহলে এই কাজ তো ওকে করতে হচ্ছে, তাহলে ফ্রিকশন বলের এগেনস্টে ওকে কি করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, তাহলে সেই কাজ তো পজিটিভ, কারণ বিরুদ্ধ বল, ইয়েস অর নো, কারণ বিরুদ্ধ বলকে তো পজিটিভ বলি আমরা, তাহলে এখানে তো পজিটিভ ওয়ার্ক হচ্ছে। তাহলে এইটা হচ্ছে সব থেকে বেস্ট এক্সাম্পল বোঝানোর যে কার এগেনস্টে কাজ হচ্ছে, কার এগেনস্টে কাজ হচ্ছে না সেটা বলার। বাড়িতে একটা উদাহরণ দিতে পারো, তুমি সারাক্ষণ পড়ছো না মোবাইল দেখছো, মা বলছে পর পর পর, কোনো কাজ হচ্ছে না, কার্যহীন বল মায়েরটা, অবভিয়াসলি মায়ের কোনো কাজই করছে না। বাবা এলো ঘরে, ঢোকা মাত্র ফোন রেখে দিয়েছো, অবভিয়াসলি একটা কার্যযুক্ত বল। কেন? এই বলটা কাজ করে গেছে, যে বাবা ঢুকে গেছে ফোন চলে গেছে, ঠিক আছে নিজের জায়গায়। তো কার্যহীন বল আর মানে কার্যযুক্ত বল, হোয়াট এভার ইউ ক্যান সে, যে এর উদাহরণ দিয়ে সবথেকে ভালোভাবে বোঝা যায়। তো যে কোনো জায়গায় যা পারবো মুখে বলে দেবো ওয়ার্কে, ওটা কিন্তু খুব ম্যাটার করে, ঠিক আছে, ওয়ার্ক এই জায়গাটায় খুব ম্যাটার করে। সো আই হোপ কার্যহীন বল বা নো ওয়ার্ক ফোর্স সম্বন্ধে আমরা বুঝলাম। এখন কোনো জায়গায় কাজ শূন্য হতে পারে, হ্যাঁ স্যার শূন্য হতে পারে, কি কি কারণে হতে পারে, এমসিকিউ যেটা খুব ইম্পর্টেন্ট, কি কি কারণে কোনো এক জায়গায় ওয়ার্ক জিরো হতে পারে। আচ্ছা তাহলে ওয়ার্কের ফর্মুলা আগে জেনে নেই। ওয়ার্কের ফর্মুলা কত স্যার, এফ এস কস থিটা। আমি চাইছি ডাব্লিউটাকে জিরো করবো, তো স্যার প্রথমত এফ সমান জিরো করে দেন, হ্যাঁ না বল। তাহলে কোনো একটা জায়গায় যদি ফোর্স জিরো হয়, কোনো বল অ্যাপ্লাই করা হয় না, বা অ্যাপ্লাই করলেও টোটাল ফোর্স কত হয়ে যায়, জিরো, তাহলে সেখানে কোনো কাজ করবে না, হ্যাঁ না বল। বুঝতে পারছি ব্যাপারটা? সো ফোর্স যদি জিরো হয়ে যায় তাহলে ওয়ার্ক ডান তো জিরো ভাই প্রথমত, তাহলে এখানে কোনো কাজ করবে না, ক্লিয়ার? আচ্ছা
2 নাম্বার, যদি আমার ডিসপ্লেসমেন্ট 0 হয়ে যায় তাহলে ওয়ার্ক 0। যেমন ধরো একজন ব্যক্তি কোনো একটা স্রোতযুক্ত নদীতে সাঁতার কাটছে, এবার স্রোত এদিকে, আমি সাঁতার কাটছি উল্টো দিকে। এবার আমি যখন সাঁতার কাটবো আমি তো বুঝতে পারছি না আমি যাচ্ছি না, আমি হু হু করে সাঁতার কাটলাম 10 মিনিট ধরে, আমার মনে হলো কি আমি অনেক এগিয়ে গেছি, কিন্তু পারে যে দাঁড়িয়ে আছে সে দেখছে ওখানে হাত ছড়াছড়ি করছে, ও না এগোচ্ছে না পিছোচ্ছে, ও উঠে বলবে অনেক দূর চলে এসেছি, পাশে ঘুরে দেখবে আমার বন্ধু দাঁড়িয়ে আছে। তো অ্যাকচুয়ালি এখানে টোটাল ডিসপ্লেসমেন্ট কত হয়ে গেছে? 0, ওয়ার্কও 0। যেমন তুমি যে নার্সিং হোমে জন্মগ্রহণ করেছিলে, গোটা দুনিয়া ঘোরার পর সেই নার্সিং হোমে যদি এসে মৃত্যুবরণ করো, তোমার ওয়ার্ক ডান কত হয়ে যাবে? ডিসপ্লেসমেন্টও 0, ওয়ার্কও 0, তুই সারা জীবন কোনো কাজ করিসনি। তো এটা হচ্ছে খুব ভালো একটা যুক্তি। যদি কোনোদিন নরকে যাস, নরকে গিয়ে বলবি যে আমি পাপ পুণ্য করলাম কোথায়, আমার তো টোটাল ওয়ার্কই 0, আমি পৃথিবীতে কোনো কাজই করিনি, তো পাপই বা কখন করলাম, পুণ্যই বা কখন করলাম, আমি কিছুই করিনি। সো আমার ওকে এন্ড আস্তে হ্যাঁ জমের সাথে গিয়ে কথা বলা যাবে, অসুবিধা নাই। এন্ড থিটা ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। থিটা ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 90 ডিগ্রিতে হলে তো কোনো ওয়ার্কই হবে না, এটা কি cos 90 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 0। সো টোটাল ওয়ার্ক উইল বি 0। ঠিক আছে, বুঝা হলো? কনসেপ্ট ক্লিয়ার হলো? বলো। হ্যাঁ অবভিয়াসলি এক্সটার্নাল ফোর্স হলো। এবার আমরা যদি ফোর্সকে দেখি, তাহলে এই ফোর্স আমরা এতক্ষণ ধরে ধরলাম কনস্ট্যান্ট আছে, ফোর্সটা কনস্ট্যান্ট আছে, কিন্তু সবসময় তো ফোর্স কনস্ট্যান্ট নাও হতে পারে। এক্সাম্পল দিচ্ছি, ইঞ্জিনের উদাহরণটাই নাও। ইঞ্জিন কখনো কখনো কি হয়, খুব দ্রুত হারে চলে, আবার কখনো কখনো খুব স্লো চলে। তাহলে এখানে ইঞ্জিন যে পরিমাণ ওয়ার্ক করছে সেটাও কিন্তু ভ্যারি করছে। কেন? যখন ইঞ্জিন খুব দ্রুত হারে চলছে তখন তার ফোর্স একরকম, আবার যখন ইঞ্জিন খুব আস্তে আস্তে চলছে তখন তার কি হবে? একরকম। তাহলে এখানে ফোর্সটা ভ্যারি করতে পারে। এবার ফোর্স ভ্যারি করলেও ডিসপ্লেসমেন্টও তো ভ্যারি করতে পারে। তাহলে ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্টের একটা আমরা রিলেশন পেতে পারি। অবভিয়াসলি তো রিলেশন পেয়ে গেছি, W সমান FS। তার মানে আমরা যদি ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্টকে একটা গ্রাফে প্লট করি, তাহলে গ্রাফটা এরকম দাঁড়ায়। ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্টের গ্রাফটা কেমন হতে পারে? এবার গ্রাফ তো বিভিন্ন রকম হতে পারে, গ্রাফ বিভিন্ন রকম হতে পারে। যেমন ধরো আমি কোনো এক জায়গায় বলছি যে এই রকম ভাবে F এর সাথে X এর গ্রাফ চলছে, দ্যাট মিনস তুমি যেমন ফোর্স দিচ্ছ X এর মানও সেরকম ভাবে কি হচ্ছে? বাড়ছে। আচ্ছা গ্রাফটা এরকম না হয়ে গ্রাফটা এরকমও তো হতে পারে। আরে যা ইচ্ছা তাই গ্রাফ হতে পারে, আমি কি জানি কি হচ্ছে না হচ্ছে। সো আমাকে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন এটা সেট হবে যে ফোর্সটা কেমন দিচ্ছে। তবে মাথায় একটা জিনিস আমাদেরকে রাখতে হবে যে ফোর্সটা শুড বি এ ফাংশন অফ এক্স। ইয়েস অর নো? ফোর্সটা কি হতে হবে? এক্স এর ফাংশন হতে হবে, তবে তুমি ওয়ার্ক বার করতে হবে নাকি? ফোর্স শুড বি এ ফাংশন অফ এক্স এক্ষেত্রে, ঠিক আছে? তাহলে বেসিক্যালি অন্য কিছু ফাংশন হলেও বার করা যায়, এরকম বড় কথা নয় যে বার করতে পারবো না, আমরা চেঞ্জ করে নিতে পারবো। তাহলে এরকম। এবার আমি একটা মোটা উদাহরণই নিচ্ছি যে ধরো যে এইভাবে ফোর্সটা কাজ করছিল। দ্যাট মিনস যখন পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট 0 ছিল তখন একটা ফোর্স ছিল, এবং আফটার সাম ডিসপ্লেসমেন্ট তার ফোর্সটা ভ্যারি করছে, চেঞ্জ হচ্ছে। এই গ্রাফ থেকে আমরা কি পেতে পারি? প্রথমত গ্রাফের যদি আমরা এরিয়াটাকে বার করার চেষ্টা করি, তাহলে এরিয়া মানে কি? আচ্ছা এরিয়া মানে যদি আমি এটাকে ভাঙি, তাহলে দেখো এইখান থেকে এইটুকুকে আমরা প্রকাশ করছি এক্স দ্বারা। ইয়েস অর নো? এক্স। আর ওপরটা কি প্রকাশ করছে? ফোর্স। তাহলে এখান থেকে এইটুকুও ফোর্স। তাহলে ফোর্সের সাথে এক্স যদি গুণ করিস তাহলে এটা কি হবে বলতো? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, কি হবে? এরিয়া। তাহলে এরিয়া আন্ডার এই অংশটা শুধু করছি, তাহলে কি দিচ্ছে? এরিয়া হচ্ছে ফোর্স ইন্টু এক্স। তাহলে ফোর্স ইন্টু এক্স মানে কি হয়? ওয়ার্ক। তার মানে এইটুকু এরিয়া যদি আমাকে ওয়ার্ক দেয়, এইটুকু এরিয়াও কি দেবে? ওয়ার্কই দেবে। তার মানে একটা কথা স্পষ্ট এখান থেকে হয়ে গেল যে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের যে কার্ভটা পাচ্ছি, সেই কার্ভের যে এরিয়া পাওয়া যাবে, সেই এরিয়া শুড বি ইকুয়াল টু কত? ওয়ার্ক ডান। তাহলে আমি একটা কথা মাথায় রাখবো, ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফের যদি তুমি এরিয়া বার করো, সেই এরিয়াটাই তোমার কি হবে? ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান বার করতে গেলে ওই গ্রাফের তুমি এরিয়া বার করো, তাহলে হয়ে যাবে। এখন অনেক সময় এরকম টাইপের গ্রাফ নাও থাকতে পারে, এত সোজা সুন্দর গ্রাফ নাও দিতে পারে। ধরো কনসিডার করো একটা গ্রাফ আমি নর্মালি ভেবে নিলাম, নিজের মতো করে একটা ভেবে নিলাম। সো কনসিডার করো কোন একটা গ্রাফ নিলাম আমি, লাইক দিস, এরকম টাইপের একটা গ্রাফ নিলাম। ফোর্সের মান প্রথমে বাড়তে 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 ম্যাক্সিমাম গেল, তারপর মিনিমাম হয়ে গেল, ঠিক আছে? যেমন এটা পড়াশোনার গ্রাফ হতে পারে তোমাদের, অবভিয়াসলি ভাবতে পারো যে প্রথম থেকে পড়াশোনাটা হেভি শুরু করি, মার্চে আরে বাপরে স্যার 10টা অঙ্ক দিচ্ছে 20টা করে নিয়ে চলে আসি, আস্তে আস্তে তেজ কি হবে? কমতে 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 যাবে, একটা টাইপের ম্যাক্সিমাম যাবে,
তারপর আবার কমবে, ঠিক আছে। এবার 11-এ গিয়ে ধাক্কাটা খাবো, দিয়ে আবার পড়াশোনা শুরু করব। যে এরকম না হলেই ভালো, যতটা চাইবো আমরা। এবার কনসিডার করো তাহলে এটাকে আমি ছোট ছোট টুকরোই ভাঙছি। ধরো আচ্ছা একটা কাজ করি আমরা, ধরো এখান থেকে একটা ছোট্ট টুকরো নিলাম, এই ছোট্ট টুকরো দেখো এটাকে একটা স্ট্রেট লাইন ভাবতে পারি, খুব ছোট যেহেতু। তাহলে এটা দেখো একটা ট্রাপিজিয়াম হতে পারে, হ্যাঁ না বল। তাহলে এরকম ভাবে পাশেরটাও যদি আমি চয়েস করি তাহলে এটাও একটা ট্রাপিজিয়ামের মতোই হবে, হ্যাঁ না বল। তাহলে এটা একটা ট্রাপিজিয়ামের মতো হবে। তাহলে এইভাবে আমি দেখ কতগুলো ট্রাপিজিয়ামে ভেঙে নিতে পারি। এবং ডিস্টেন্সগুলো যদি ইকুই ডিস্টেন্স হয় তাহলে একটার এরিয়া বার করে আমি যদি ইন্টিগ্রেট করে দিই তাহলে টোটালটা পাওয়া যাবে, হ্যাঁ না বল। কারণ ইন্টিগ্রেশন তো এইভাবেই আমরা করি। সো এক্ষেত্রে ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স এর সাহায্যে ওয়ার্ক ডানটাকে বার করতে পারবো। তার মানে এফ যদি ফাংশন অফ এক্স হয়, একটু আগে বললাম এফ যদি ফাংশন অফ এক্স হয় তাহলে সেই ফাংশন অফ এক্স এর সাথে ডিএক্স এর ইন্টিগ্রেট করলে তুমি কি পাবে ভাই, ওয়ার্ক পাবে। তো ওয়ার্ক মানে সিম্পল মনে রাখবো, ইন্টিগ্রেশন অফ কত হবে, এফ ডট ডিএক্স। সো ওয়ার্ক ডান শুড বি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএক্স। বলো ইন্টিগ্রেশন কেন করলাম, আমরা একটা ছোট্ট অংশ কেটে নিলাম এখান থেকে। ছোট অংশের ডেরিভেটিভ যদি হয় বা ইন্টিগ্রেশন হয় এফ ডিএক্স, এটা এইটুকু শুধু হলো। কেন হলো ভালো করে বোঝো, এইটুকু অংশকে আমি ধরলাম ডিএক্স, আর এখান থেকে এটা ফোর্স কাজ করছে এফ। তুই বল এখানে ফোর্স যা কাজ করছে ভাই, এখানে ফোর্স দেখ সেম কাজ করছে না, তাহলে এখানকার ফোর্সও আলাদা হবে। তাহলে এইভাবে যদি আলাদা আলাদা হয় তাহলে আমি পুরোটা যদি বার করতে চাই তাহলে পুরোটা একটা কন্টিনিউয়াস ফাংশন দাঁড়িয়ে যায়। আমরা ইন্টিগ্রেশন পড়ানোর সময় বলেছিলাম যে যখন আমাদেরকে যোগ করতে হয়, যোগ আমরা দুটো উপায়ে করতে পারি, একটা ইন্টিগ্রেশন না হয় কি সাম, নাকি রে? আমরা বলেছিলাম কি যদি কন্টিনিউয়াস ফাংশন হয়ে যায় তখন ইন্টিগ্রেশন করব, আর যদি কন্টিনিউয়াস না হয় ডিসক্রিট হয় তখন আমরা কি করব, সিগমা বা এই সাম চিহ্নটা ইউজ করব। তো এটা তো আমি অবভিয়াসলি কন্টিনিউ দেখছি, যদি এখানে ব্রেক থাকতো ভেঙে যেত তাহলে আমি আর পারতাম না করতে। সো যেহেতু কন্টিনিউ আছে সেই জন্য আমরা ইন্টিগ্রেশন মারবো। আর আমরা আগেই দেখেছি ইন্টিগ্রেশন করা অনেক সোজা, কারণ ইন্টিগ্রেশনের রুলস যদি আমরা জেনে যাই সেই রুলসের উপর ভিত্তি করে আমরা সেক্ষেত্রে ফর্মুলা বেসড অঙ্কগুলো করে নিতে পারবো। আই হোপ ক্লিয়ার করতে পারলাম। সো ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখলাম এবং আমরা এখান থেকে মোটামুটি চেষ্টা করলাম বোঝা। ক্লিয়ার এত দূর পর্যন্ত বলবে আমাকে প্লিজ। ওকে নেক্সট এবার পড়বো আমরা ক্ষমতা। এত ক্লিয়ার হয়েছে? এত ক্লিয়ার? ওকে নাও পাওয়ার। ক্ষমতা কাকে বলে? হ্যাঁ ভেবো না যে কার্য হয়ে গেল বা শেষ, ক্ষমতার একটা শক্তি পড়লে শেষ হয়ে যাবে, এত ছোট চ্যাপ্টারও নয়, অনেক বড় জিনিস আছে এখানে, ঠিক আছে। সো আমরা এবার পড়বো পাওয়ার। দেখো পাওয়ার এমনিতে খুব সোজা, অ্যান্ড পাওয়ার ক্যালকুলেট করাও খুব সোজা। কি হয়েছে বল আমাকে, কিছু হয়েছে? অনেক। পাওয়ার ক্যালকুলেট করাও খুব সোজা। পাওয়ার ক্যালকুলেট করা সোজা কেন? বিকজ পাওয়ার মানে কত, পার ইউনিট টাইমে তুমি কত কাজ করছো। ধরো দুজন ব্যক্তি আছে না, তো এ একটা ব্যক্তি, এ একটা ব্যক্তি, ঠিক আছে। এবার এ কাজ করছে 2 সেকেন্ডে 20 জুল, এ কাজ করছে 2 সেকেন্ডে 20 জুল, আর এ কাজ করছে 4 সেকেন্ডে 20 জুল। তাই তুমি বুঝতে পারছো যে একই পরিমাণ ওয়ার্ক করতে এ কম টাইম লাগছে, এর বেশি টাইম লাগছে। তাহলে একই টাইম ওয়ার্ক বা একই ম্যাগনিটিউডের ওয়ার্ক করতে যার বেশি সময় লাগবে তার আমরা বলবো কি ক্ষমতা ভালো না, এফিসিয়েন্সি কম। যেমন ধরো আমি তোমাকে বললাম যে 100টা প্রশ্ন মুখস্থ করে এসো, এবার তোমাদের মুখস্থ করতে দেখা যাচ্ছে কারোর লাগছে 10 ঘন্টা, কারোর লাগছে 2 দিন। তো যার 10 ঘন্টা লাগছে তার এফিসিয়েন্সি অনেক বেশি না ভাই, আর যার 2 দিন লাগছে তার তো অনেক সময় লেগে যাচ্ছে লজিক্যালি তার রেসপেক্টে। তো বেসিক্যালি একই পরিমাণ কাজ যে যত কম সময় করবে তার পাওয়ার তত বেশি। সেজন্য পাওয়ারকে আমরা ডিফাইন করি এইভাবে, ওয়ার্ক ডান বাই টাইম। সো পাওয়ার শুড বি ইকুয়াল টু কত হবে, ওয়ার্ক ডান বাই টাইম। সো পাওয়ার শুড বি ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম। ইউনিট কি হবে তাহলে? তাহলে অবভিয়াসলি স্যার ইউনিট কি হবে, সিজিএস ইউনিট শুড বি ইকুয়াল টু আর্গ পার সেকেন্ড, নাকি রে? আর এসআই ইউনিট শুড বি ইকুয়াল টু জুল পার সেকেন্ড। একে আমরা কি বলি বলতো, জুল পার সেকেন্ড। একে কি বলি আমরা, ওয়াট। এছাড়াও আরেকটা ইউনিট হয়, সেটাকে কি বলে বলতো, হর্স পাওয়ার, এইচপি। 1 হর্স পাওয়ার ইকুয়াল টু কত হচ্ছে, 746 ওয়াট। এটা কি করে আসে আর বলছি না, বলে দিচ্ছি আমি, শুনে রাখ। 550 পাউন্ড ভরের কোনো বস্তুর ওপর যদি আমরা 1 ফিট, হ্যাঁ বল কি হয়েছে, 550 পাউন্ড কোনো ভরের বস্তুকে
550 পাউন্ড কোনো ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে যদি আমি 1 ফুট ওপরে তুলি 1 সেকেন্ডে, তখন তার পাওয়ারকে বলবো 1 এইচপি। আই রিপিট, 550 পাউন্ড ভরের কোনো একটা বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে আমরা যদি 1 ফিট ওপরে তুলি 1 সেকেন্ডে, তখন তার পাওয়ারকে বলবো আমরা 1 এইচপি। আচ্ছা, ওয়ার্কের ইউনিট আমরা বলেছিলাম কি সিজিএস আর এসআই, কিন্তু ওই ইউনিট দুটো ইউজ করেছিলাম আমরা আর্গ আর কি ইউজ করেছিলাম জুল। এই আর্গ আর জুলটা হচ্ছে কি বলতো অ্যাবসোলুট ইউনিট, এটাকে বলা হয় পরম একক। এর আর একটা ইউনিট হয় দ্যাট ইজ কল্ড গ্র্যাভিটেশন ইউনিট বা অভিকর্ষীয় একক। তো ওয়ার্কের কিন্তু আরেকটা একক হয়, সেটাকে বলা হয় অভিকর্ষীয় একক। যেমন সিজিএস, এটা বলা হয়নি বলে বলে দিচ্ছি, হ্যাঁ ওয়ার্কের ক্ষেত্রে আমি বলছি, হ্যাঁ তারপর বলছি। ওয়ার্কের ক্ষেত্রে ভাব, ওয়ার্কের ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ইউনিট, এটাকে বলবো আমরা গ্র্যাভিটেশনাল ইউনিট। তোদের বইয়ে নেই বলে আমি মিস করে গেছি, মনে পড়লো হঠাৎ। গ্র্যাভিটেশনাল ইউনিট দেখো, সিজিএস পদ্ধতিতে গ্র্যাভিটেশনাল ইউনিটকে লেখা হয় গ্রাম সেমি। গ্রাম সেমি মানে কি, 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেমি তুলতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় 1 গ্রাম সেমি। তাহলে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে কত তুলবা তুমি? 1 সেন্টিমিটার। তাহলে তোমাকে যে পরিমাণ কাজ করতে হবে তাকে কি বলবে তুমি? 1 গ্রাম সেমি। তাহলে 1 গ্রাম ভরের কোনো বস্তু নিয়েছি এবং অভিকর্ষের বিরুদ্ধে কত তুলছি আমি? 1 সেন্টিমিটার। তাহলে আমাকে যে পরিমাণ কাজ করতে হচ্ছে তাকে কি বলছি আমরা? 1 গ্রাম সেমি। ক্লিয়ার হয়েছে? এবার তাহলে এসআই কত হবে? তাহলে এসআই হবে অবভিয়াসলি কেজি মিটার। তাহলে 1 কেজি ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে কত তুলবো আমি? 1 মিটার। তাহলে 1 কেজি ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার তুলতে আমাকে যে পরিমাণ ওয়ার্ক করতে হবে তাকে কি বলবো? 1 কেজি মিটার। তাহলে 1 গ্রাম সেমি মানে কত লেখা যায়? দেখ, 1 গ্রাম সেমি মানে কি? 1 গ্রাম ভর। তাহলে 1 গ্রাম ভরের ওজন কত হবে? 1 ইন্টু জি। জি মানে কত হবে? 980। হ্যাঁ না না বল? 980। তার মানে এটা অ্যাকচুয়ালি কত দাঁড়াবে? 980 আর্গ নাকি রে? আর এটা কত দাঁড়াবে বলতো? 9.8 জুল। কেন? 1 কেজি ভর, তাহলে ওকে কি ফোর্সে টানছে? 1 ইন্টু 9.8, এত ফোর্স নিউটন। তাহলে 1 বুঝতে পারলি না? এটার ভর 1 গ্রাম, তাহলে নিচে কত বল কাজ করছে বেটা? 1 গ্রাম ইন্টু কত? হ্যাঁ না না বল? এত ভর কাজ করছে তো, এই এত ওজন কাজ করছে তো। এটা কি বলতো? ফোর্স। হ্যাঁ না না বল? 980 ডাইন। আর তাকে তুই তুলবি কত? 1 সেন্টিমিটার। তাহলে ওয়ার্ক ডান কত হবে? 980 ডাইন ইন্টু কত? 1 সেমি। তাহলে কত হবে রে? 980 ডাইন সেমি মানে কি? এই দেন 980 আর্গ। সেই রকমই 1 কেজি মিটার মানে কত দাঁড়াবে? 9.8 জুল। কি করে দাঁড়ালো? আচ্ছা, এটা যদি 1 কেজি হতো তাহলে ফোর্স কত দাঁড়াতো? 1 ইন্টু 9.8। হ্যাঁ না না বল? কেন? জি এর ভ্যালু কত হতো? 9.8। কোন একটা বস্তু, আরে বাবা এরকম করে তাকাচ্ছিস কেন? এম ভর, তার নিচে কত বল কাজ করে রে? তাহলে 1 গ্রামের নিচে কত বল কাজ করবে? 1 ইন্টু জি। এই জি মানে গ্রাম, বাদ দে, এলে ডাইন লিখে দে এবার। ঠিক আছে এবার? তাহলে 1 ইন্টু 9.8 এটা কি হবে? নিউটন। আর উপরে তুলছিস কত? 1 মিটার। নিউটনের সাথে মিটার গুণ করলে কি হবে এটা? জুল। একটু আগে গেলাম তো, নিউটনের সাথে মিটার গুণ করলে কি হয়? জুল। তাহলে কিলোগ্রাম মিটার মানে কত হয়ে যাবে? 9.8 জুল। সেই রকমই পাওয়ারেরও ক্ষেত্রে পাওয়ারেরও ইউনিট এরকম দুটো হয়, গ্র্যাভিটেশনাল ইউনিট। এটা যেটা বললাম সেটা হচ্ছে কি আমাদের সিজিএস আর এসআই, এটা বলা হয় অ্যাবসোলুট ইউনিট। এটাকে বলা হয় কি আমাদের? অ্যাবসোলুট ইউনিট। গ্র্যাভিটেশনাল ইউনিট কি হবে? পাওয়ারের। সো পাওয়ারের গ্র্যাভিটেশনাল ইউনিট দেখো, পাওয়ারের গ্র্যাভিটেশনাল ইউনিট সিজিএস পদ্ধতিতে কি হবে না, তো গ্রাম সেমি পার সেকেন্ড। এটা তোমার দেখে মনে হতে পারে কি, আরে স্যার এটা তো মোমেন্টামের ইউনিট। দেখে বট করে মনে হয় মোমেন্টামের ইউনিট গ্রাম সেমি পার সেকেন্ড। না, এটা এবার কিভাবে বলবো তাহলে? 1 গ্রাম ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 সেন্টিমিটার তুলতে, তাহলে দেখ 1 সেকেন্ড যদি ভাগ করে দিস, আর্গ পার সেকেন্ড চলে এলো। আর্গ পার সেকেন্ড কার ইউনিট? সিজিএস এ পাওয়ারের ইউনিট। ক্লিয়ার? সেরকমই আমরা এসআই পদ্ধতিতে কি লিখবো তাহলে? কেজি মিটার পার সেকেন্ড। অর্থাৎ 1 কেজি ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 মিটার উপরে তুলতে যে পরিমাণ পাওয়ার দরকার তাকে কি বলবো? 1 কেজি মিটার পার সেকেন্ড। এবং সেটা অবভিয়াসলি কত হয়ে যাবে? 9.8 ওয়াট। ইয়েস অর নো? তাহলে এটা দাঁড়াবে আমার বেটা, এটা দাঁড়াবে আমার 980 আর্গ পার কত দাঁড়াবে? সেকেন্ড। হ্যাঁ না বল?
কারণ পার সেকেন্ড নিয়ে নিয়েছিস তুই, ভালো করে বোঝ ভাই, পার সেকেন্ড নিয়েছো, তাহলে আর্ক বাই সেকেন্ড দাঁড়াবে। সেই রকম এটাও কত হবে তাহলে 9.8 জুল পার সেকেন্ড, মানেই কত 9.8 ওয়াট। কেন করলাম এটা? ধর কলাম ম্যাচিং এ দিয়ে দিল, পাগল হয়ে যাবি তো, খুঁজে পাবি না বইয়ে, বুঝতে পারলি ব্যাপারটা? এটা কিন্তু স্টার দিয়ে রাখিস, কলাম ম্যাচিং এ অ্যাসারশন রিজনে দিয়ে দিলে আর খুঁজে পাবি না, তখন বার করতে অনেক কষ্ট হবে, তাই স্টার দিয়ে রেখে দিও, আমি এক জায়গায় করে দিলাম সব জায়গায়। না না, ওটা অ্যাবসলিউট ইউনিট। ওকে, ওটা অ্যাবসলিউট ইউনিট। ওকে, নেক্সট। এবার আমরা জানলাম কি? আমরা জানলাম পাওয়ার মানে কত, ডাব্লিউ বাই টি। ওকে, ভেরি গুড, পাওয়ার মানে ডাব্লিউ বাই টি। তাহলে পাওয়ার মানে হচ্ছে কত, ডাব্লিউ বাই টি। একটু আগে আমরা পড়েছিলাম, যদি কোনো একটা বস্তুর ক্ষেত্রে আমরা একটু আগে পড়েছিলাম যে ডাব্লিউ মানে কত হতে পারে, ডাব্লিউ মানে হতে পারে এফ ডট ডিএক্স, নাকি রে? এফ ডট ডিএক্স এরকম হতে পারে। এখন আমরা যদি দেখি তাহলে ওয়ার্ক মানে কত, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ওটা না লাগলেও হবে, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট করো বাই কত, টাইম, নাকি রে? এটা হচ্ছে পাওয়ার, হ্যাঁ না বল? আচ্ছা, ডিসপ্লেসমেন্ট বাই টাইম এটা মানে কি রে? ভেলোসিটি, হ্যাঁ না বল? ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে কি? ভেলোসিটি। তাহলে আমি কি এখানে লিখতে পারবো যে পাওয়ার মানে ফোর্স ইন্টু কি হবে, ভেলোসিটি? এগেইন পাওয়ার ইজ এ স্কেলার কোয়ান্টিটি, পাওয়ার ইজ এ স্কেলার কোয়ান্টিটি। তাহলে ফোর্স তো ভেক্টর, ভেলোসিটি কি হবে, ভেক্টর, তো তাদের মধ্যে কি প্রোডাক্ট হবে, ডট প্রোডাক্ট। তো মাথায় রাখবে এটা পাওয়ার ইকুয়াল টু ফোর্স ডট ভেলোসিটি। সো পাওয়ার ইকুয়াল টু ফোর্স ডট কত হবে, ভেলোসিটি এফ ভেক্টর ডট ভি ভেক্টর। এবং আমরা সিম্পল ভাষায় লিখবো পাওয়ার মানে কত স্যার, ফোর্স ইন্টু ভেলোসিটি। এটা কিন্তু ক্রস নয় প্লিজ, এটা ক্রস নয়, এফ ভি, হ্যাঁ এরকম ভাবে ভাবতে পারো, এফ ইন্টু ভি। যখন থিটার ভ্যালু কত হবে, 0 ডিগ্রি। আর নর্মালি কি লিখবো, এফ ভি কস থিটা, সিম্পল। কেন বলতো? আরে ভাই, ডাব্লু মানেও তো এফ এস কস থিটা, ডাব্লু মানে কি, এফ এস কস থিটা। তাহলে এস বাই টি মানে ভি, তাহলে আলটিমেটলি এফ ভি কত পড়ে থাকবে, কস থিটা। বুঝতে পারলাম না? পাওয়ার মানে কি, ডাব্লু বাই টি তো, আর ডাব্লু মানে কি লিখেছিলাম, এফ এস কস থিটা বাই কত, টাইম। এবার ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে কি, ভেলোসিটি, তাহলে কত দাঁড়ালো, এফ ভি, এই তো দাঁড়ালো বাবা। ক্লিয়ার? তাহলে মোটা মোটা কথা আমি যদি লিখতে চাই, তাহলে আমরা এখানে লিখতে পারি পাওয়ার মানে কত, একটা ফোর্স ইন্টু কত, ইন্টু ভেলোসিটি। তাহলে আমি কি ফোর্স মানে বার করতে পারি পাওয়ার বাই ভেলোসিটি, পাওয়ার বাই ভেলোসিটি, হতে পারে, হতে পারে। তাহলে পাওয়ার বাই ভেলোসিটি। এবার যদি কোনো একটা বডির ভেলোসিটি চেঞ্জ হয়, তাহলে দেখো তার পাওয়ারও চেঞ্জ হবে, ইয়েস অর নো? কেন? ভেলোসিটির সাথে পাওয়ার তো প্রপোর্শনালিটি, তাহলে ভেলোসিটি চেঞ্জ হলে পাওয়ারও চেঞ্জ হবে। এবার কোনো একটা বডি চলছে, ওকে চলুক, কিন্তু আমি ধরলাম ক্ষুদ্র ডেল্টা ভি, ক্ষুদ্র টাইমে ডেল্টা ভি ভেলোসিটি চেঞ্জে তার পাওয়ার কত চেঞ্জ হলো, ডেল্টা পি। হতে পারে ডেল্টা ভি হুট করে চেঞ্জ করে দিয়েছি, পাওয়ার চেঞ্জ হয়ে গেছে। ধর না তুই বাইক চালাচ্ছিস, বাইক চালাতে তোর ভেলোসিটিকে বাড়িয়ে দিয়েছিস, তোর ইঞ্জিনের পাওয়ার বাড়বে না? অবভিয়াসলি ভাই পাওয়ার বাড়বে, প্লিজ, তাই না? ইঞ্জিনের পাওয়ার অটোমেটিক্যালি বাড়বে। সেই জন্য যে সমস্ত গাড়ির ইঞ্জিন পাওয়ারফুল হয় তাদের কি হয়, ভেলোসিটি চেঞ্জ খুব তাড়াতাড়ি করতে পারবে। অবভিয়াসলি ল্যাম্বরগিনির সাথে তুমি মারুতি সুজুকি কম্পেয়ার করবে না, ল্যাম্বরগিনির ইঞ্জিন আলাদা, মারুতি সুজুকির ইঞ্জিন আলাদা। এবার ইঞ্জিন কেনার সময় আমরা কি করি, হর্স পাওয়ার দেখে কিনি, যার হর্স পাওয়ার যত স্ট্রং সেই ইঞ্জিন তত বেশি স্ট্রং, কেপেবল। তুমি এখান থেকে ধরো লাদাখ যাবে, অনেকে বাইক ট্যুর করে, অবভিয়াসলি করতে পারবে, সেভাবে তুমি হিরো হন্ডা সুপার স্প্লেন্ডার নিয়ে যেতে পারবে না, পাগল হয়ে যাবে, গাড়ি হাফ ছেড়ে মরে যাবে, ওই আগুন ধরে যাবে গাড়িতে। কিন্তু তুমি রয়্যাল এনফিল্ড নিয়ে যাও, ইজিলি চলতে পারবে, কারণ রয়্যাল এনফিল্ডের ইঞ্জিন বিশাল বড়, 300 সিসির কাছাকাছি ইঞ্জিন। তো তার ইঞ্জিন আর তুমি ভাই বাজাজ প্ল্যাটিনা হোক, প্ল্যাটিনা তো বাদই দে, এখান থেকে রক্তলা গেলেও হাঁপিয়ে যাবে। কনসেপ্টটা ক্লিয়ার হলো তো? তাহলে ডেল্টা পি, ডেল্টা ভি। তাহলে আমি কি এভাবেও লিখতে পারি যে স্যার ফোর্স মানে লিমিট ডেল্টা ভি টেন্ডস টু 0 ডেল্টা পি বাই ডেল্টা ভি। দেখ তো এটাকে চেনা চেনা লাগছে কিনা কোনো জায়গায়, এটাকে ডেরিভেটিভ মতো লাগছে নাকি রে? তাহলে এফ মানে কত লিখতে পারবি অ্যাকচুয়ালি, ডিপি ডিভি। এইটা হচ্ছে ফোর্সের সাথে পাওয়ার ভেলোসিটি রিলেশন। তো এটা মাথায় রাখবো ভাই প্লিজ, অঙ্কের জন্য। ফোর্স মানে কত হবে, পাওয়ার ডিপি ডিভি। হ্যাঁ, ফোর্স মানে কত হবে, ডিপি ডিভি, এটা মাথায় রাখবো আমরা। অবভিয়াসলি ডিপি ডিভি। তাহলে ফোর্স কত হচ্ছে, ডিপি ডিভি। আই হোপ পাওয়ারটা আমরা মোটামুটি বুঝলাম। ওকে, এবার আমরা পড়বো এনার্জি। তাহলে ওয়ার্ক পড়লাম, পাওয়ার পড়লাম। এবার এনার্জিটা হচ্ছে বিশাল বড়, এনার্জি অনেকটাই বড়।
ঠিক আছে? এনার্জি কাকে বলে? তো বেসিক্যালি আমরা যদি দেখি, ধরো আমরা হাঁটাচলা করছি, এগুলো কাজ করছি তো সব, নাকি? এগুলো কাজ করছি অ্যাকচুয়ালি। তাহলে আমরা অ্যাকচুয়ালি কাজ করছি, এবং এই কাজটা কেন করছি? বিকজ আমার কাছে এনার্জি আছে বলে। যেমন তুমি বাইকের উদাহরণ নাও, বাইক চলছে, বাইক চলছে মানে কি? বাইক কাজ করছে। বাইক কাজ করছে, কি কাজ করছে স্যার বাইক? আরে ফ্রিকশন ফোর্সের এগেনস্টে কাজ করছে ও, বলেই তো তোকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারছে। তাহলে বাইক ইঞ্জিন সব তো উদাহরণ দিলাম, তাহলে ওরা ফ্রিকশন ফোর্সের এগেনস্টে কাজ করছে। এখন এই কাজটা করতে পারছে কেন? হোয়াই? এমনি এমনি কাজ করছে? নো, তার ভেতরে কিছু একটা দিতে হবে আমাকে, দ্যাটস কল্ড পেট্রোল অর ডিজেল। পেট্রোল ডিজেল কি করে? পেট্রোল ডিজেল একটা বার্নিং চেম্বার থাকে, সেই বার্নিং চেম্বারে পেট্রোল আর ডিজেল পড়তে থাকে, আর সেখানে কি হয়? বার্ন হয়। তো বার্ন হওয়ার ফলে এক্সপানশন আর কি হয় বলতো? কম্প্রেশন হয়, তার ফলে পিস্টনটা চলতে থাকে, পিস্টন মুভ করে। আমি পরে পড়াবো, যখন আমরা পড়বো হচ্ছে থার্মোডাইনামিক্স, তখন এই কনসেপ্টটা পড়াবো। সো ওইভাবে চলে। তো বেসিক্যালি পিস্টন আপ ডাউন করছে বিকজ অফ ওখানে স্পার্কিং হয়। আচ্ছা, অত আমি জানি না, যারা পড়বে তারা জানে বেশি। তো তাহলে সেখানে কি হচ্ছে? আমি এনার্জি দিচ্ছি। এনার্জি কিসে কনভার্ট হচ্ছে? ওয়ার্কে। আর ওয়ার্ক কিসে কনভার্ট হয়? এনার্জিতে। ওয়ার্ক কিসে কনভার্ট হয়? এনার্জিতে। কি করে বুঝবো? হাত ঘষো, ওয়ার্ক করছো, এনার্জি হয়ে গেছে, হাত গরম হয়ে গেছে, বিকজ হিট ইজ কাইন্ড অফ এনার্জি। তো যদি ওয়ার্ক এনার্জিতে কনভার্ট হতে পারে, তো এনার্জিও ওয়ার্কে কনভার্ট হয়। যেমন কয়লা শক্তি থেকে আমরা তৈরি করছি বিদ্যুৎ শক্তি, এবং আমরা ফ্যান চালাচ্ছি, আমরা এখানে কাজ করছি, কাজ করছে এরা। তো কনভার্সন অফ এনার্জি অ্যান্ড ওয়ার্ক, এটা তো অল টাইম হতেই থাকছে, এটা আমাদের ডেইলি লাইফে সবসময় কাজে লাগে। যেমন আমরা খাবার খাচ্ছি, এবং সেই খাবারটা কি হচ্ছে? মাইটোকন্ড্রিয়াতে যাচ্ছে, এবং সেখান থেকে ভেঙে এটিপি তৈরি করছে, এবং সেই এটিপিটা হচ্ছে এনার্জি। এবং সেই এনার্জি কি করছে? আমার মাসেলসে এনার্জি দিচ্ছে বলে আমি কাজ করতে পারছি। আমাকে যদি দুদিন খেতে না দেওয়া হয়, আমি মরবো না, বেডে থাকবো অবভিয়াসলি, কিন্তু আরো বেশি কয়েকদিন যদি খেতে না দেওয়া হয়, ছবি হয়ে যাবো। তো বেসিক্যালি লজিক হচ্ছে কি, যে আমরা যখন কোনো জায়গায় ওয়ার্ক করব, তার জন্য আমার একটা জিনিস দরকার, সেটা হচ্ছে এনার্জি। সেই জন্য বলা হয় ওয়ার্ক করার জন্য যে জিনিসটা দরকার, দ্যাট ইজ কল্ড এনার্জি। তুমি কোনো জায়গায় ওয়ার্ক করতে চাইছো, তোমার কি দরকার? এনার্জি। তাই জন্য বাংলায় বলা হয়, ইংলিশটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। কাজ করার জন্য যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে এনার্জি। তুমি উদাহরণ দিলাম, তোমাকে 10 দিন খেতে না দিলে পরে তুমি মরে যাবা, তার মানে তোমাকে শক্তি দিলাম না। যেমন আমরা তো কই মিলগার জাদু নয় যে বাইরে গেলাম এবং ওই রোদে তাকালাম আর বললাম ধূপ ধূপ এসো, দিয়ে আমি শক্তি শোষণ করে নিলাম, চলো এনার্জি চার্জ হয়ে গেলাম। নট লাইক দ্যাট। সেরকম হয় না। তো আমাদেরকে কি করতে হয়? খাবার খেতে হয়। ওই খাবার ইনটেকের মাধ্যমে নিই, এবং তোমরা যখন খাদ্য সম্বন্ধে পড়বে দেখবে জলের মাধ্যমে আমরা কোনো এনার্জি পাই না, বিকজ জলে কোনো নিউট্রিয়েন্টই থাকে না। হোয়াটএভার। আস্তে। এবার এই এনার্জি প্রকৃতিতে বিভিন্ন রূপে থাকে, বিভিন্ন রূপে এনার্জি থাকে। এই ঘরে দেখো কি কি এনার্জি আছে না? তো এখান থেকে আলো পাওয়া যাচ্ছে, দ্যাট ইজ কল্ড লাইট এনার্জি, আলোক শক্তি। আচ্ছা, ফ্যানটা ঘুরছে, ঘোরা মানে কোনো কাজ করছে, এখানে অ্যাকচুয়ালি যান্ত্রিক শক্তি, মেকানিক্যাল এনার্জি। আচ্ছা, এখান থেকে বায়ু খুব জোরে চলছে, গায়ে হাতে ফ্যান উঠছে, বায়ু শক্তি। আমার মাথা চুল উড়িয়ে দিচ্ছে, বায়ু শক্তি। আমার নাই, তোরা নিজেদের ভাব অবভিয়াসলি। সো বায়ু শক্তি হতে পারে। আর কি হতে পারে? যেমন ধরো আমরা ভাবতে পারি কি, যে কোনো এক জায়গায় যদি চুম্বক থাকে, চুম্বক শক্তি হতে পারে। আচ্ছা, গা থেকে সবসময় তাপ বেরোচ্ছে, কি হতে পারে? তাপ শক্তি হতে পারে। আচ্ছা, তারাপুর বা এরকম জায়গায় পারমাণবিক বিদ্যুৎ তৈরি হচ্ছে, পারমাণবিক শক্তি হতে পারে, অ্যাটমিক এনার্জি হতে পারে। আমাদের পাশে গঙ্গা আছে, জোয়ার ভাটাতে, জোয়ার ভাটার শক্তি হতে পারে। আমরা বসে আছি, স্থির অবস্থায় আছে, স্থিতি শক্তি। আমি নড়াচড়া করছি, গতি শক্তি। সো এত কাইন্ড অফ এনার্জি এখানে ঘোরাঘুরি করছে। এত কাইন্ড অফ এনার্জি সম্বন্ধে আমরা অলরেডি 7-এ পড়ে ফেলেছি। 7-এ পড়েছি আমরা তাপ শক্তি কি কাজে লাগে, আমরা জোয়ার ভাটা শক্তি সম্বন্ধে 10-এ পড়ে নিয়েছি কি কি দরকার। তো আমরা ম্যাক্সিমাম এনার্জি পড়ে নিয়েছি। পড়িসনি, ঠিক আছে, বাট আমরা এখানে করব কি, আমরা যেটা সবথেকে স্ট্রং জায়গা, যেটা আমরা কন্ট্রোল করতে পারবো। দেখো, আমরা মেকানিক্যাল এনার্জিকে কন্ট্রোল করতে পারবো। আমি মেকানিক্যাল এনার্জিকে কি করে কন্ট্রোল করবো? আমি রেগুলেটরকে এখানে কমিয়ে দেবো, অবভিয়াসলি কম জোরে ঘুরবে। আমি এটাকে কন্ট্রোল করতে পারবো। মেকানিক্যাল এনার্জি কাইন্ড অফ আমার কন্ট্রোলে থাকবে, কিন্তু পারমাণবিক শক্তিকে ওইভাবে কন্ট্রোল করতে পারবো না। কারণ তো একটা পরমাণুর ভিতরে কতটা শক্তি আছে, সেই পরমাণুই আছে। আমি ওখানে গিয়ে বেশি শক্তি দিচ্ছি, কম শক্তি দিচ্ছি, কিন্তু পরমাণুকে ভেঙে যে শক্তি পাবো সেটা আলাদা কথা। সো কন্ট্রোল তো আমরা সবই পারবো, বাট মেকানিক্যাল এনার্জিকে নিয়ে আমরা বেশি আলোচনা করবো। সো উইল বি টকিং অ্যাবাউট মেকানিক্যাল এনার্জি।
মেকানিক্যাল এনার্জি জিনিসটা কি? কোনো বডির এনার্জি যখন তার অবস্থা মানে স্টেট মিনস বডিটা স্থির আছে, রেস্ট আছে, না বডিটা দৌড়ে বেড়াচ্ছে, স্টেটের ওপর। বডিটার পজিশন এখানে আছে, না সিলিং এ ঝুলছে, না আরো উপরে গেছে, না বুর্জ খলিফার উপর চলে গেছে, সো ডিপেন্ড করছে তার পজিশনের উপর। এবং তার শেপ সাইজ এইভাবে আছে, তাকে আমি বেন্ড করে রেখেছি, না এই তারটা এইভাবে আছে, তাকে আমি এইভাবে বেন্ড করে দিয়েছি, ডিপেন্ড করছে। তাহলে যে সমস্ত এনার্জি তিনটে কেসের উপর ডিপেন্ড করবে। এক, স্টেট, বডিটা মোশনে আছে না বডিটা রেস্ট আছে। 2 নাম্বার, সেই বডিটা কোথায় লোকেশন আছে, মানে অবস্থান। অ্যান্ড 3 নাম্বার কি বললাম, সেই বডিটা শেপ সাইজের উপর ডিপেন্ড করবে। এই সমস্ত জায়গাগুলোর উপর যে সমস্ত এনার্জি ডিপেন্ড করবে, সেই এনার্জিকে আমরা বলবো কি, মেকানিক্যাল এনার্জি। সো বেসিক্যালি মেকানিক্যাল এনার্জি এটা হচ্ছে কি 2 প্রকারের হয় এর উপর ভিত্তি করে। একটাকে বলবো আমরা কাইনেটিক এনার্জি, আর একটাকে বলবো আমরা পোটেনশিয়াল এনার্জি। সো কাইনেটিক এনার্জি অ্যাজ ওয়েল অ্যাজ পোটেনশিয়াল এনার্জি, এই 2 রকমের এনার্জি আমরা পাবো। কাইনেটিক এনার্জি অ্যাজ ওয়েল অ্যাজ কি পেলাম, পোটেনশিয়াল এনার্জি। ক্লিয়ার? এখন পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি কিসের উপর ডিপেন্ড করছে? কাইনেটিক এনার্জি অনলি ডিলস উইথ দ্য মোশন। মোশন মিন্স স্টেট, নাকি রে? স্টেট, কোন স্টেটে আছে বডিটা, মোশন। মানে এখানে যদি ভি থাকে কাইনেটিক এনার্জি থাকবে, ভি নাই মানে কাইনেটিক এনার্জি নাই, ভাই সিম্পল কথা। বডির মোশন আছে মানে কাইনেটিক এনার্জি আছে, মোশন নাই মানে কোন রকমের কাইনেটিক এনার্জি নাই। ঠিক আছে, কোন রকমের কাইনেটিক এনার্জি নাই। এবার আরেকটা কি হতে পারে, পোটেনশিয়াল এনার্জি। এখন পোটেনশিয়াল এনার্জি না দুটো জিনিসের উপর নির্ভর করে। পোটেনশিয়াল এনার্জি একটা হচ্ছে অবভিয়াসলি স্টেটের জন্য যেটা হবে সেটা হচ্ছে কি, স্থিতি শক্তি, পোটেনশিয়াল এনার্জি। এবার এই পোটেনশিয়াল এনার্জি দুটো কেসে হয় কি, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, আর একটা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। এবার গ্র্যাভিটেশনালটা কি? গ্র্যাভিটেশনালটা ডিপেন্ড করছে তোমার সেই বডিটার লোকেশন, অবস্থান, এখানে আছে, এত উঁচুতে আছে, ওই উঁচুতে গেছে, কত উঁচুতে, তার পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ড করছে। তাহলে এটা আমরা কি বলবো, পজিশনের উপর ডিপেন্ড করে, মোদ্দা কথা বলছি আমি কিন্তু। আর ইলাস্টিকটা কার উপর ডিপেন্ড করবে, শেপ সাইজের উপর যে এনার্জিটা ডিপেন্ড করবে তাকে বলবো কি, ইলাস্টিক। এবার অল টাইম একটা কথা মাথায় রাখবি যে কাইনেটিক থেকে পোটেনশিয়াল, পোটেনশিয়াল থেকে কাইনেটিক, এনার্জি কনজারভেশন বা কনভার্সন হতেই থাকে। মানে কখনো পোটেনশিয়াল থেকে কাইনেটিক হয়, কাইনেটিক থেকে পোটেনশিয়াল, এটা কনভার্সন অল টাইম চলছে, পৃথিবীতে চলছে, আমাদের দেহে সব জায়গায় চলছে। তো আমরা প্রথমে কাইনেটিক এনার্জি নিয়ে একটু ডিল করি। হোয়াট ইজ কাইনেটিক এনার্জি? কাইনেটিক এনার্জি মিন্স কোন একটা বডির মোশন থাকবে। কনসিডার করো কোন একটা বডি আছে, তার উপর তুমি একটা ফোর্স দিয়েছো, ভাই এফ ফোর্স দিয়েছো, তার উপর একটা এফ ফোর্স দিয়েছো। এফ ফোর্স দেওয়ার ফলে সেই বডিটার একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে। কনসিডার করো সেই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এস ডিসপ্লেসমেন্ট হয়েছে, বডিটার এস পরিমাণ সরে গেছে। বডিটার মাস ছিল এম, অবভিয়াসলি পরেও মাস এমই হবে। ইনিশিয়াল ভেলোসিটি ধরো ছিল 0, ইনিশিয়াল 0 ছিল। একটা ফুটবল দাঁড়িয়ে আছে, আমি জাস্ট একটা কিক করেছি, এরকম ভাবে দিতে পারো। এবং ফাইনাল ভেলোসিটি তার হয়েছে ভি। এবং এই মুহূর্তে এখান থেকে এত দূর যাওয়ার সময় তার অ্যাক্সেলারেশন ছিল এ। এত কিছু আমি কনসিডার করলাম। তো আমি এখানে কি লিখতে পারি? সো আমি এখানে লিখতে পারি কি, যে অ্যাট ফার্স্ট ভি স্কোয়ার শুড বি ইকুয়ালস টু কত, ইউ স্কোয়ার প্লাস 2s। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এখন ইউ তো 0, তাহলে 2as দ্যাট শুড বি ভি স্কোয়ার। তাহলে আমি এখান থেকে লিখতে পারছি কত, যে ভি স্কোয়ার মানে কত, 2as। এগেইন বডিটার মাস এম, তার অ্যাক্সেলারেশন হয়েছে এ, তাহলে আমি এখানে অবভিয়াসলি লিখতে পারবো স্যার এফ সমান কত হবে, এম এ। এফ সমান কত হবে, এম এ। আবার সেই বডিটার উপর একটা ফোর্স এফ কাজ করছিল, এবং সেই বডিটার একটা ডিসপ্লেসমেন্টও হয়েছে, নাকি কত ডিসপ্লেসমেন্ট হয়েছে, এস। তাহলে আমি এখানে কি লিখবো, ওয়ার্ক ডান কত হয়েছে, ওয়ার্ক ডান মানে কত হয়েছে স্যার, এফ এস। থিটা 0 ডিগ্রি বুঝতেই পারছো, তাই থিটা লিখলাম না। এখন এফ মানে কত স্যার, এম এ এস। এসটা এখানে আছে, তাহলে আমি এখান থেকে যদি এসটা বার করতে চাই, তাহলে এস যদি বার করতে চাই, তাহলে দেখতেই পাচ্ছ এস মানে কত লিখতে পারবো, ভি স্কোয়ার বাই 2। এবং সেই এস এর ভ্যালুটা যদি এখানে বসাই, তাহলে দেখো সেই ওয়ার্ক ডানটা কত হয়ে যাচ্ছে, হাফ এম ভি স্কোয়ার। এই ওয়ার্ক ডানটা কি,
ওয়ার্ক ডানটা এখান থেকে বডিটার এত দূর গেছে, এবার বডিটা যখন মোশনে চলে এসছে, সেই মোশনটার জন্য বডিটা একটা এনার্জি গেইন করেছে, সেই এনার্জিটা কি? কাইনেটিক এনার্জি। তার মানে আমি বডিটার ওপর যে পরিমাণ ওয়ার্ক ডান করেছি তার জন্য সেই বডিটা একটা কাইনেটিক এনার্জি গেইন করে গেছে। যেমন ধরো আমি কোনো একটা ফুটবল আছে, ফুটবলটা কিক করছি, দ্যাট মিনস বডিটা স্থির ছিল, স্থির ছিল মানে তার কি এনার্জি ছিল? অ্যাকচুয়ালি পোটেনশিয়াল এনার্জি। কিন্তু যখনই আমি তার উপর একটা কিক করেছি, দ্যাট মিনস আমি একটা ফোর্স দিয়েছি, সেই বডিটার পোটেনশিয়াল এনার্জি কনভার্ট হয়ে গেছে কিসে বলতো? কাইনেটিক এনার্জিতে। আবার এটাও ভাবতে পারো যে আমি যে ওয়ার্কটা করেছি, ওয়ার্ক করলাম তো, বা এটা যে ওয়ার্ক করলো, সেই ওয়ার্কটা অ্যাকচুয়ালি কিসে কনভার্ট হয়ে গেছে? কাইনেটিক এনার্জিতে। তাহলে আমি যে এখানে ওয়ার্কের কথাটা বলছি, বেসিক্যালি এই ওয়ার্কটা কিসে কনভার্ট হয়ে গেছে? কাইনেটিক এনার্জিতে। সেই জন্য আমরা বলবো কি, কাইনেটিক এনার্জি শুড বি ইকুয়াল টু কত? হাফ এম ভি স্কোয়ার। তাহলে গতিশক্তি মানে কত হবে? হাফ এম ভি স্কোয়ার। অবভিয়াসলি আমরা এখান থেকে তাই পেলাম, কাইনেটিক এনার্জি মানে হাফ এম ভি স্কোয়ার। এখন তুমি দেখতে পাচ্ছ যে কোন একটা বডির কাইনেটিক এনার্জি ডিপেন্ড করছে দুটো ফ্যাক্টরের উপর, মাস অ্যান্ড ভেলোসিটি। মাস অ্যান্ড ভেলোসিটি। এখন বডির মাস ক্যান নেভার বি নেগেটিভ, মাস তো কোনোদিন নেগেটিভ হতে পারে না, পরে পড়বি মাস নেগেটিভ হতে পারে। এখন ধরে রাখ মাস নেগেটিভ হয় না, এখন মানে কি এমএসসিতে পড়বি মাস নেগেটিভ হয়, যে মাস ক্যান বি নেগেটিভ। তো মাস তো নেগেটিভ হয় না নর্মালি, ভেলোসিটি স্যার নেগেটিভ হতে পারে। কেন? রিলেটিভ ভেলোসিটি নেগেটিভ হয়ে যাবে আমার, কিন্তু ভেলোসিটি স্কোয়ার আছে, সো নেগেটিভ ও পজিটিভ হয়ে যাবে। তো আলটিমেটলি ডান দিকের টার্ম দুটো, মাসও পজিটিভ, ভেলোসিটি স্কোয়ারও পজিটিভ, তাহলে কাইনেটিক এনার্জি শুড বি কি? পজিটিভ। কাইনেটিক এনার্জি ক্যান নেভার বি নেগেটিভ, তাহলে কাইনেটিক এনার্জি অলওয়েজ কি হবে? পজিটিভ। তাই মনে রাখবি কাইনেটিক এনার্জি, এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। ইট শুড বি অলওয়েজ পজিটিভ। কাইনেটিক এনার্জি শুড বি অলওয়েজ পজিটিভ। ওকে, তাহলে কাইনেটিক এনার্জি পজিটিভ হবে অলওয়েজ। তাহলে ই কে সমান কত হয়ে গেল? হাফ এম ভি স্কোয়ার। তো কাইনেটিক এনার্জি মানে বুঝতে পারলাম আমরা ভি থাকবে, কোনো একটা বডির ভি জিরো মানে তার কাইনেটিক এনার্জি জিরো। অবভিয়াসলি যেমন তোমরা বসে আছো, তোমাদের কাইনেটিক এনার্জি কত? অবভিয়াসলি জিরো, ভি নেই, কোনো ভি নেই। ওকে, এখন আমরা যদি কাইনেটিক এনার্জিটাকে দেখি, তাহলে আমরা লিখতে পারবো ই কে শুড বি ইকুয়াল টু কত? হাফ এম ভি স্কোয়ার। ই কে সমান কত হবে? হাফ এম ভি স্কোয়ার। এবার আমি যদি উভয় পক্ষে এম গুণ করি, তাহলে এম ই কে শুড বি ইকুয়াল টু কত? হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার। আর ভিটাকে এদিকে পাঠিয়ে দিলে এম স্কোয়ার ভি স্কোয়ার মানে কত দাঁড়াবে? টু এম ই কে, টু এম ই কে। এবার এম ভি মানে কি? না তো এম ভি মানে হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। হ্যাঁ না বল, কারণ মোমেন্টামকে লিনিয়ার এবার কেন বলছেন স্যার? এতদিন তো বলেনি, বিকজ আমি আগের চ্যাপ্টারে পড়ে দিয়েছি মোমেন্টাম লিনিয়ারও হয়, মোমেন্টাম কি হয়? অ্যাঙ্গুলারও হয়, তাই না? এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি এল হয়, তাহলে এল ভেক্টর শুড বি ইকুয়াল টু কত? আর ভেক্টর ক্রস পি ভেক্টর। একটা অঙ্ক বোধহয় এরকম ছিল আমাদের। এবং মোমেন্টাম, তাহলে মোমেন্টাম নরমাল কি? মোমেন্টাম হয়তো স্যার এম ভি হয়, মোমেন্টাম মোমেন্টাম কত হয়? এম ভি। তাহলে বেসিক্যালি স্যার এটা হচ্ছে পি স্কোয়ার, মানে কত? টু এম ই কে। এবং আমরা এখান থেকে লিখতে পারি কত স্যার? ই কে সমান পি স্কোয়ার বাই টু এম। এটা হচ্ছে কাইনেটিক এনার্জির সাথে মোমেন্টামের রিলেশন, কাইনেটিক এনার্জির সাথে মোমেন্টামের রিলেশন। ওকে, এবার এখান থেকে আর একটা জিনিসও লেখা যায়, পি সমান কত হবে? রুট ওভার টু এম ই কে, নাকি রে? পি সমান কত হবে? রুট ওভার টু এম ই কে। এবার দেখ কোন একটা বডির মাস তো কনস্ট্যান্ট, মাস কি হয়? কনস্ট্যান্ট। তাহলে পি এর সাথে ই কে দেখ প্রপোর্শনাল টু সম্পর্ক, তার আন্ডারে রুট। সেই জন্য যদি আমরা পি এর সাথে ই কে এর গ্রাফ প্লট করি, পি এর সাথে ই কে এর গ্রাফ, তাহলে কত হবে? গ্রাফটা লাইক দিস হবে, গ্রাফটা এরকম হবে, পি এর সাথে ই কে এর গ্রাফ। মাথায় রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মোমেন্টামের সাথে ই কে এর গ্রাফ। সো মোমেন্টামের সাথে ই কে এর গ্রাফ পি, আর ই কে শুড বি লাইক দিস, মোমেন্টামের গ্রাফ। এখন বল থিটা ধরে করতে হতো আমাকে, তখন নর্মালি পারতাম না আমি। ওকে, এই হলো মোমেন্টামের সাথে ই কে এর রিলেশন। এই জন্য তোরা যদি ডি ব্রগলিস থিওরি পড়তিস, ডি ব্রগলিতে ছিল এইচ বাই পি, নাকি রে? পড়েছিস না আমি ঠিক জানি না কেমিস্ট্রিতে। এবং পি মানে কত হয়? রুট ওভার টু এম ই কে। স্যার জানি না ব্যাখ্যা করে দেখিয়েছেন কিনা, তাহলে রুট ওভার টু এম ই কে, তাই না? এইভাবে আমরা লিখতাম। সেই জন্য আমরা কি করতাম? ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার ই কে। আবার কোনো একটা ইলেকট্রন, বলে রাখছি যেহেতু ফিজিক্স আছে, কোনো একটা ইলেকট্রন ই, ধর ভি বিভব, বিভবটা নিশ্চয়ই বুঝিস,
ভি বিভব ক্লাস 10-এ পড়েছিস, ভি বিভবের মধ্য দিয়ে যায়। তাহলে তোরা ক্লাস 10-এ পড়েছিস কৃতকার্য মানে কত হয় রে, ভি কিউ, হ্যাঁ না বল, ডাব্লিউ সমান ভি কিউ পড়েছিস কে ক্লাস 10-এ? তাহলে কিউ এর জায়গায় ই যদি বসাস তাহলে কৃতকার্য কত হয়ে যায়, ইভি। এই কৃতকার্যটা যেহেতু ইলেকট্রনটা এখান থেকে এত দূর যাচ্ছে, কিসে কনভার্ট হয়ে যায়, কাইনেটিক এনার্জিতে। সেই জন্য ইকের জায়গায় আমরা কি লিখতে পারি, ইভি। সেই জন্য এই ইকুয়েশন দ্বারাই ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/√ইভি, কেন ইকে মানে ইভি, ই তো কনস্ট্যান্ট, ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/√ভি। এটা খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন কেমিস্ট্রির জন্য, মনে পড়ছে? পড়িয়েছে স্যার, হয়তো তোদের মনে নেই। ওকে হোয়াট এভার, যে খুব ইম্পর্টেন্ট রিলেশন। হ্যাঁ কি বকছিস, ডি ব্রগলি পড়িসনি তোরা? প্রবাহ মাত্রা কোথায় পেলি রে? ইলেকট্রন এখান থেকে এত দূর যাচ্ছে, ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে, তাহলে কৃতকার্য কত হবে, ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ না? চার বাদ দে, ক্লিয়ার? এত পর্যন্ত এত ক্লিয়ার হয়ে গেছে? এত ক্লিয়ার হয়ে গেছে? ওকে, এখন আমরা জাস্ট একটা রিলেশন বার করার চেষ্টা করবো, একটা জাস্ট নর্মাল একটা কথা বলার চেষ্টা করছি। কথাটা একটু বুঝি ভালো করে। কথাটা হচ্ছে এরকম, ধরো কোনো একটা বডি আছে, তার উপর একটা ফোর্স কাজ করছে, আমি জানি না কোন ডিরেকশনে, হতেই তো পারে ও যেমন কথাটা বললো বলে আমি মনে পড়লো, কোন ডিরেকশনে কাজ করছে আমি জানি না। এখানে যেমন ডাইরেকশনটা তো থিটা ইকুয়াল টু কত ধরে নিয়েছি আমি, 0 ডিগ্রি। এবার ধরো সামহাও কোন একটা জায়গায় একটা ফোর্স কাজ করছে, হতে পারে এইভাবে কাজ করছে, এবার কোন অ্যাঙ্গেলে কাজ করছে জানি না, আবার দেখো প্রত্যেকটা জায়গায় অ্যাঙ্গেল ভ্যারিও করছে, হ্যাঁ না বলো? এবার আমাকে কি বললো প্রশ্ন, স্যার এ থেকে বিতে কতটা কাজ হবে বার করুন, আপনি ওয়ার্ক ডান কত হবে বার করুন। পাগল হয়ে গেলাম, চলো আমি বার করার চেষ্টা করি তাহলে। সো বেসিক্যালি এদিকে ধরলাম এই ফোর্স কাজ করছে এফ ভেক্টর, আর এফ এর সাথে কিন্তু ডাইরেকশনের কিন্তু বারবার বলছি ডাইরেকশনের একটা রিলেশন আছে, এবং সেখানে অ্যাঙ্গেলটা দেখো ভ্যারি করছে এইভাবে নাকি, হ্যাঁ না বল? তো আমি স্যার কি জানি, আমি ওয়ার্ক মানে জানি, আমি কি করতে পারি ওয়ার্ক মানে, আমরা একটু আগেই লিখেছিলাম যে আমি যে এখানে একটা ছোট্ট অংশ ডিএক্স কেটে নিই, ছোট্ট একটা অংশ ডিএক্স কেটে নিলাম, এবার এই ডিএক্স এর সঙ্গে এফ এর যদি ওয়ার্ক বার করতে চাই তাহলে স্যার এটার বার করবো কত, এফ ভেক্টর ডট ডিএক্স ভেক্টর, ইয়েস অর নো? এবার ডট যদি তুলে দাও কি আসবে বেটা, এফ ডিএক্স কস থিটা, থিটাটা এই থিটা, হ্যাঁ না বলো? এবার এখানে গেলে তো এফ আলাদা হয়ে যাবে, তো ডাইরেকশন ম্যাটার করছে, সেই কারণে আমি এবার এটাকে নিয়ে আলোচনা করবো। আচ্ছা এফ মানে কি, বেসিক্যালি এফ মানে হচ্ছে এম এ নাকি, হ্যাঁ না বল? এফ মানে কি হয়, এম এ ভেক্টর, এম এ ডট ডিএক্স, ইয়েস অর নো? আচ্ছা এমটা তো স্কেলার, বাইরে বার করে দিই, স্কেলার তো, আর এম তো চেঞ্জ হবে না, না এমন তো নয় বডি এখান থেকে যাচ্ছে আর এম চেঞ্জ হচ্ছে, এম আনচেঞ্জ আমি ধরছি। তাহলে বেসিক্যালি আমি এম ইন্টিগ্রেশন অফ এ ডট ডিএক্স রাখলাম, ডিএক্স এর মাথায় অবভিয়াসলি ভেক্টর এ ডট ডিএক্স। দিদি 9:10 বাজছে, চলে যান, এ ডট ডিএক্স নিলাম। আচ্ছা এ মানে কি, এ মানে কি, এ মানে হচ্ছে ডিভিডিটি, হ্যাঁ না বলো? এ মানে কি, ডিভিডিটি। দেখো তাহলে ডিভি ভেক্টর ডিটি, স্যার ভেক্টরটা তুলছেন না কেন, কেন তুলছি না সেটা বোঝ। আবে আমি জানি না তো থিটা কত, এবার থিটা যে এখানে নিয়ে চলে আসি পাগল হয়ে যাবো তো, থিটাও তো চেঞ্জ হতে থাকবে, এবার থিটাও ভ্যারিয়েবল, এক্সও ভ্যারিয়েবল, আমি কটা ভ্যারিয়েবল সামলাবো একসঙ্গে? আমি তো ইন্টিগ্রেশন ভাবে করবো না, যদি একান্তই না পারতাম তখন করতাম, কিন্তু আমার হাতে যখন মাথায় অপশন আছে আমি তখন কেন করবো না? তাহলে অপশনটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, আমি নিজে বানাইনি তো জিনিসটা, বইয়ে গেছে, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো ডিভিডিটি ডিএক্স হলো এত লিখতে পারবো তো, বাস ভাবো যে আমি হ্যাঁ স্যার এগুলো শিখিয়েছেন কিনা। এবার আচ্ছা ডিটিটা তো স্কেলার রাশি, তো ভেক্টরের বাই স্কেলার আছে, স্কেলারটাকে নিয়ে আমি যা ইচ্ছা তাই কাজ করতে পারি, এটা যদি ভেক্টর হতো না পারতাম না, ভেক্টর হলে আর পারতাম না। তো এম ইন্টিগ্রেশন অফ, আমি দেখ এখানে ডিভি রাখলাম, হতে পারে তো ডিভি রাখলাম, ইনটু ডট ডট ডিএক্স ডিটি, এটা লিখতে পারবো না পারবো না বলতো? জাস্ট ডিটিটাকে আমি এইদিকে ভরে দিলাম ভিতরে, ঠিক আছে ওখানে যা, হতে পারে তো, হতেই পারে। ম্যাথমেটিক্যালি ভুল কিনা বল? ম্যাথমেটিক্যাল তো ঠিক স্যার, ম্যাথমেটিক্যাল তো ঠিক। আচ্ছা ডিএক্স ডিটি মানে কি, ভি ভেক্টর, হ্যাঁ না বল? ভি ভেক্টর, তাহলে আমি এখানে কি লিখবো বেটা, ডাব্লিউ মানে এম ডিভি ভেক্টর ডট কি ভি ভেক্টর। আচ্ছা আমরা কি জানি, এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কি হয় রে, বি ডট এ, তাহলে ডিভি ডট ভি মানে কি ভি ডট ডিভি লেখা যেতে পারে। তাহলে আমি কি লিখবো, আমি লিখবো হচ্ছে ডাব্লিউ সমান এম ইন্টিগ্রেশন অফ ভি ভেক্টর ডট কি লিখবো বেটা, ডিভি ভেক্টর, হ্যাঁ না বল? এবার বল ভি আর ডিভি এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 0 ডিগ্রি না? তুই ভাব এইদিকে যদি ভি কাজ করে
আর ওখানের ছোট্ট একটা অংশ ডিভি নি, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? তাহলে ভি আর ডিভির অ্যাঙ্গেল কত হয়ে গেল? 0। এবার যদি আমি cos থিটা চয়েস করি, cos 0 ডিগ্রি চলে আসবে। এই জায়গায় ফিজিক্স, এখানে তোমাকে ফিজিক্স, ভি ডিভি cos 0 ডিগ্রি, হ্যাঁ না বল। কেন? ভি আর ডিভির মধ্যে অ্যাঙ্গেল কত হয়ে যাবে? 0 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে ডাব্লিউ সমান আমি কত পেলাম? ডাব্লিউ সমান পেলাম এম ভি ডিভি, cos 0 মান তো 1। এবার আমাকে ইন্টিগ্রেট করতে হবে, কোথাটাকে ইন্টিগ্রেট করতে হবে? এ থেকে বিতে, এ থেকে বিতে। আচ্ছা আমি ধরলাম এ বিন্দুতে তার ভেলোসিটি হচ্ছে ভিএ, আর বি বিন্দুতে তার ভেলোসিটি কত? ভিবি। আচ্ছা লিমিটটা কার বসবে? স্যার ভি এর বসবে, হ্যাঁ না বল। তাহলে এ বিন্দুতে ভেলোসিটি কত? ভিএ, আর বি বিন্দুতে ভেলোসিটি কত? ভিবি। বলো আমি কি ঠিক লিখলাম? ডাব্লিউ সমান তাহলে এম ভি ডিভির ইন্টিগ্রেশন কত হবে বেটা? ভি স্কোয়ার বাই 2। ভি ডিভির ইন্টিগ্রেশন কত হবে? নিশ্চয়ই জানো তো, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স কত হয় রে? এক্স 1 + 1 বাই কত হয়? 1 + 1, তাহলে এক্স স্কোয়ার বাই 2। তাহলে এটা কত হবে? ভি স্কোয়ার বাই 2। আর লিমিটটা কত পড়ে আছে? ভি এ থেকে, ঠিক ঠিক। তাহলে এখন যদি আমি দেখি m/2 প্রথমে আপার লিমিট নাকি রে? তাহলে কত হবে? ভিবি স্কোয়ার মাইনাস কত হয়ে গেল? ভি এ স্কোয়ার। তার মানে অ্যাকচুয়ালি কত হলো? হাফ এম ভিবি স্কোয়ার মাইনাস কত হলো? হাফ এম ভি এ স্কোয়ার। হাফ এম ভিবি স্কোয়ার মানেটা কি স্যার? মানে এই বিন্দুতে গতিশক্তি, হ্যাঁ না বল। তাহলে আমি এটাকে কি লিখতে পারি? ই কে বি লিখলাম। কে বি মানে কি? কাইনেটিক এনার্জি অ্যাট হুইচ পয়েন্ট? অ্যাট বি পয়েন্ট। মাইনাস কি লিখলাম? ই কে এ। কে এ মানে কি? কাইনেটিক এনার্জি, কিন্তু কোন পয়েন্টে স্যার? এ পয়েন্টে। তার মানে আমি কি এখান থেকে একটা সিম্পল কথা লিখতে পারি যে ওয়ার্ক ডান মানে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, হ্যাঁ না বল। তা আমি এখান থেকে লিখবো কোন একটা বডির ওয়ার্ক ডান মানে কি হয়ে গেল? চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। রেফারিং টু আওয়ার প্রিভিয়াস প্রবলেম। প্রিভিয়াস প্রবলেমের কথা ভাবো। একটা ফুটবল ছিল, জাস্ট ভাবো ভাবো একটু ভাবো, তারপর লিখবে। ফুটবল ছিল, ফুটবলটা এখানে গেল, এখানে গেল। আচ্ছা ফুটবলের এখানে, এখানে এই জায়গাটায় ভেলোসিটি কত ছিল? 0। তাহলে এখানে কাইনেটিক এনার্জি কত বেটা? এখানে ভেলোসিটি কত ছিল? ভি। তাহলে কাইনেটিক এনার্জি কত? হাফ এম ভি স্কোয়ার কাইনেটিক এনার্জি। তাহলে ওয়ার্ক ডান এখান থেকে এত দূর করলাম, সেই ওয়ার্ক ডানটা মানে কি? কাইনেটিক এনার্জির চেঞ্জ। তাহলে ওয়ার্ক ডান মানে অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জির চেঞ্জ। মানে কত হয়ে গেল? ই কে মাইনাস ই 0 সমান কত? হাফ এম ভি স্কোয়ার মাইনাস 0। মানে কত হয়ে গেল? ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। এইটাই প্রমাণ করেছিলাম আমি। তো এখান থেকে ইজিলি আনতে পারছি আমি। দেখ একবার, পুরো জিনিসটা একদম দাঁড়িয়ে গেল জলের মতো, কিচ্ছু লাগলো না। তার মানে বেসিক্যালি আমি একটা জিনিস মাথায় রাখবো কি, যে ওয়ার্ক ডান, কি বলবো বেটা? ওয়ার্ক ডান মানে কি হবে? চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। বাস, গল্প শেষ। এইটুকু হলে পরে আমার ম্যাক্সিমাম প্রবলেম সলভ। যে কোনো একটা বডির ওয়ার্ক ডান মানে তোমার চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। ক্লিয়ার হলো? হ্যাঁ নাও দেখো, সুন্দর লাগলো? ইন্টিগ্রেশনটা বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে জিনিসটা? ওকে, বলো মিস্ত্রি এবার কি সমস্যা আছে? ক্লিয়ার হলো? ওকে, নাও আমরা যে একটা সিচুয়েশনকে চয়েস করি, আমরা সিচুয়েশনকে চয়েস করছি। ধরো আমার কাছে একটা বোম আছে, এবার বোমটা অনেক সময় ফেটে যায়, ঠিক তো? একটা বোম আছে, ঠিক আছে? তো একটা বোম আছে, ওকে ভেরি গুড, একটা বোম আছে। এবার বোম আছে, এখন বোমটা প্রথমে স্থির অবস্থায় ছিল, বোমটা প্রথমে স্থির অবস্থায় ছিল। এবার স্থির অবস্থায় হওয়ার পর হঠাৎ করে বোমটা ফেটে গেল, ফট করে ফেটে দুটো টুকরো তৈরি করলো। দুটো টুকরো কেমন তৈরি করলো না, তো এখান থেকেই তৈরি হলো একটা টুকরো যার ভর হচ্ছে ক্যাপিটাল এম। সে ধরো ক্যাপিটাল ভি নিয়ে ছুটতে থাকলো। আর একটা কি হলো, ছোট টুকরো তৈরি করলো, ধরো স্মল এম। সে স্মল ভি বেগ নিয়ে ছুটতে থাকলো। তাহলে এদের কাইনেটিক এনার্জির রেশিও কত হবে? প্রথমত কাইনেটিক এনার্জির রেশিও মানে কি? কাইনেটিক এনার্জির রেশিও মানে এটার কাইনেটিক এনার্জি যদি আমি কে ক্যাপিটাল এম ধরি, আর এর কাইনেটিক এনার্জি যদি স্মল এম ধরি, তাহলে বড়টার ক্ষেত্রে স্যার কাইনেটিক এনার্জির ফর্মুলা তো বলে দিয়েছেন আপনি, কত? হাফ এম ভি স্কোয়ার।
তাহলে কে এম এর জায়গায় কত লিখবো বেটা? হাফ ক্যাপিটাল এম কত লিখবো? ক্যাপিটাল ভি স্কোয়ার। হ্যাঁ না বল বল, হাফ এম ভি স্কোয়ার। আর ছোটটার জন্য কত লিখবো? হাফ স্মল এম স্মল ভি স্কোয়ার। হ্যাঁ না বল, ঠিক তো? বড়র জন্য বড়, ছোটর জন্য কি ছোট, জয়সা কারণে ওয়াইসি ভাটনি। তো ক্যাপিটাল এম স্মল এম দিয়ে দিলাম এরকম ভাবে। এখন সমস্যা হচ্ছে আমি হাফ হাফ কাটতে পারলে বাকি আর কিছু কাটতে পারবো না। তো প্রথমত হাফ হাফ কাটলাম। এবার ক্যাপিটাল এম ভি স্কোয়ার বাই স্মল এম ভি স্কোয়ার। কিন্তু আমি যেহেতু পড়িয়ে দিয়েছি, একটা জিনিস তোমাদের মাথায় থাকা উচিত, কনজারভেশন অফ মোমেন্টাম। ইয়েস অর নো? বডি যখন চুপচাপ ছিল তখন তার মোমেন্টাম কত ছিল বেটা? 0। এবার পরের মোমেন্টাম কত হয়েছে? এ তো ফেটে গেছে, তাহলে এর মোমেন্টাম আর এর মোমেন্টাম কি হয়ে যাবে? সমান যোগ হয়ে যাবে। হ্যাঁ না বল? তারপর বেসিক্যালি কি হবে? এর মোমেন্টাম কত? এম ভি, আর এর মোমেন্টাম কত হবে? স্মল এম স্মল ভি। তো আমি যদি মাইনাস সাইনটাকে অ্যাভয়েড করি, মাইনাস সাইনটা কি প্রকাশ করে? অ্যাকচুয়ালি ডাইরেকশন। তো মাইনাস সাইনটা যদি অ্যাভয়েড করি তাহলে স্মল ভি মানে কি দাঁড়াবে? ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি বাই স্মল এম। একটা মাইনাস সাইন থাকবে কিন্তু, হ্যাঁ প্লিজ। ক্লিয়ার? মাইনাস দিতে চাইলে দে, বাদ দে বাবা দে, পরে বলবি কেন মাইনাস দেয়নি। হলো? এবার এই স্মল ভি ভ্যালুটা যদি এখানে বসাই তাহলে একটা চান্স আছে ভি ভি কেটে যায়। হ্যাঁ না বল? তাই না? একটা চান্স আছে। সো উই টেক দ্যাট চান্স। কে ক্যাপিটাল এম বাই কে স্মল এম রেফারিং টু দিস এম ভি স্কোয়ার বাই স্মল এম ইন্টু 1 বাই ভি স্কোয়ার। 1 বাই ভি স্কোয়ার মানে কি হবে? অ্যাকচুয়ালি ক্যাপিটাল এম স্কোয়ার ক্যাপিটাল ভি স্কোয়ার উপরে যাবে স্মল এম স্কোয়ার, এবং ভি স্কোয়ার কেটে দিলে এম স্কোয়ারের সাথে একটা এম কেটে দিলে আমার পড়ে থাকছে আবার এম এর সাথে একটা এম স্কোয়ার কেটে দিলে কে ক্যাপিটাল এম বাই কে স্মল এম মানে কত হয়ে যাচ্ছে বলতো? স্মল এম বাই ক্যাপিটাল এম। তার মানে এখান থেকে দেখ কে ইজ প্রপোর্শনাল টু কত দাঁড়াচ্ছে বেটা? এম এর। তার মানে যেটা যেটা হালকা হবে তার গতিশক্তি কি হবে? ব্যস্ত সম্পর্ক। তার মানে হালকা যে ভর হবে তার গতিশক্তি কি হবে? বেশি। আর যে ভারী হবে তার গতিশক্তি কি হবে? কম। কি করে বুঝলেন স্যার? আরে স্মল এম বাই ক্যাপিটাল এম, এটার মান তো একের থেকে ছোট। এটা যদি একের থেকে ছোট হয় এটাও তো একের থেকে ছোট, তাহলে নিশ্চয়ই স্যার এটা বড় এটা ছোট বলেই তো একের থেকে ছোট হলো। তার মানে কি এম এর মান এর থেকে বড়। বুঝতে পারলে ব্যাপারটা নাকি আবার ভাঙবো? বল। স্মল এম বাই ক্যাপিটাল এম বাই ডেফিনিশন আমি কি ধরেছি? এটা ভারী এটা ছোট হবে, একে চেয়েও তো ছোট বড়, দেখ একে চেয়েও তো ছোট বড়, তাহলে এম বড় এম ছোট। তাহলে এটা যদি হয় তাহলে এটা তো একের থেকে ছোট, স্মল এম উপরে আছে, একের থেকে ছোট। তো এটা যদি একের থেকে ছোট হয় এটাও কি হবে? একের থেকে ছোট। এটা একের থেকে কখন ছোট হবে? যখন এটা বড় এটা ছোট। হ্যাঁ না বল? তাহলে এটা নিশ্চয়ই বড়। তার মানে মাথায় থাকবে এরকম সিচুয়েশনের ক্ষেত্রে আমরা কিভাবে বার করতে পারবো যে গতিশক্তি। এবার যদি আমরা এভাবে বার করতে চাই তাহলে ইজিলি বার করতে পারবো না। তাহলে এই সিচুয়েশনটা আমরা একটু মাথায় রাখবো। ক্লিয়ার? ওকে, এবার আমরা আলোচনা করব স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। চ্যাপ্টারটা ইন্টারেস্টিং, ভালো লাগছে? ওকে, এত ক্লিয়ার হয়েছে? এত ক্লিয়ার হয়েছে? 11 অঙ্ক ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ, অঙ্ক করছিস তো? বাড়িতে প্র্যাকটিস করিস কিন্তু। আমি মোটামুটি জুন তো জুলাই থেকে আমার রেডি হয়ে গেছে, প্রত্যেক চ্যাপ্টার রিভিশন শুরু হবে। হ্যাঁ, মেজারমেন্ট থেকে কোলাম ম্যাচিং, অ্যাসারশন রিজন, কেস বেসড কোয়েশ্চেন ওগুলো তৈরি করে হয়ে গেছে। তো এবার এগুলো আমরা রিভিশন করতে শুরু করবো। মনে করে দেখ তোদের কোলাম ম্যাচিং করাইনি একটাও, আর ছায়ার বইটার বোধহয় করানো হয়নি। তো মেজারমেন্টে ছায়ার বইও হবে একসাথে ওই রিভিশন যখন করাবো, তখন ওয়ার্ক এনার্জি পাওয়ারের সাথে সাথে কি হবে? আমার চ্যাপ্টার প্রায় শেষের দিকে। আই হোপ বুঝে গেছো যে আর দুটো চ্যাপ্টার করতে স্যারের আর বেশি সময় লাগবেও না। আমি চাইলে পরে এই মাসে জুলাইয়ের মধ্যে আমি কমপ্লিট করে দিতে পারবো, বাট আই এম টেকিং ইউর টাইম, যাতে আমাদের পুরোনোগুলো কিন্তু আস্তে আস্তে জেগে ওঠে। কারণ অবভিয়াসলি আমি জানি ভেক্টর ভুলে গেছো অনেক কিছুই, মেজারমেন্ট হয়তো আরো ভুলে গেছো। আই হোপ না ভুললেই ভালো, বাট যাতে না ভুলি আমরা রিভিশন করাবো। তো ছায়া প্রকাশনীর প্লিজ, ছায়া প্রকাশনীর দেখবে বাংলা ভার্সনের অঙ্কগুলো আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, বাংলা ভার্সনের অঙ্কগুলো যথেষ্ট ভালো দেওয়া আছে, ইংলিশও ভালো আছে। আমি বাংলা থেকে 70খানা অঙ্ক করাবো এমসিকিউ। তো ওই 70টা করালে আই হোপ ইংলিশের মোর দ্যান 70% হয়ে যাবে, আর লাগবে না। তো তোমরা ইংলিশ ভার্সন নিজেরা বাড়িতে করতে পারো। আমি একটা তো ধরে এগোই, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। তো তোমাদের বাংলা বইয়ের পিডিএফটা আমি মানে মানে ছবি তুলে আমি গ্রুপে দিয়ে দেবো, তোমরা একটু সেখান থেকে সলভ করবে। আই হোপ অসুবিধা খুব একটা হবে না, ঠিক আছে? তো টার্গেট রাখবো যে আমরা জুলাইয়ের মধ্যে এই মেজারমেন্ট তোমার কাইনেমেটিক্সটা কমপ্লিট করে নেবো। আর অগস্টের মধ্যে আমরা কি রাখবো? ওই লজ অফ মোশন রাখবো।
আর ওয়ার্ক এনার্জি পাওয়ারতে এখন শুরু করেছি মানে এগুলো একদম শুরু করবো এমন ভাবে যেন এটাতে আর রিভিশন না দরকার পড়ে আমার, এর রিভিশন আর কবে করাবো আমি। তাহলে এখানে আমি এমন ভাবেই করাবো, কলাম ম্যাচিং কোশ্চেনও দিয়ে দেবো, আমি তোমার কেস বেসড কোশ্চেনও দিয়ে দেবো, সবই দিয়ে দেবো, তাহলে একসঙ্গে আমার রেডি হতে থাকবে। ক্লিয়ার হয়েছে? আর জয়েন্টের ব্যাচে সম্ভবত আমি এনসিআরটি বেসড কোশ্চেন করাচ্ছি এখন, ঠিক আছে? তো সেই কোশ্চেনগুলো কিন্তু ভালো, এবার কোশ্চেনগুলো খুব সহজ আছে, হ্যাঁ এমন নয় যে খুব কঠিন কোশ্চেন আছে। ওকে চলো তাহলে আমরা কি বলবো, ডাব্লু মানে ইকে মাইনাস ই জিরো, আর ডাব্লু মানেই তো ইকে, আর এটা মানে হাফ এম বি স্কোয়ার, ডাব্লু মানেই তো সবই তো, ডাব্লুই তো চেঞ্জ হচ্ছে না, তাই তো শিখলাম। এত ক্লিয়ার? এত ক্লিয়ার হয়েছে? ওকে, পোটেনশিয়াল এনার্জি, হ্যাঁ পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কিসের উপর ডিপেন্ড করে এক্ষুনি বললাম। পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ড করছে তোমার দুটো ফ্যাক্টরের উপর, একটা হচ্ছে লোকেশন আর একটা কি হচ্ছে শেপ সাইজ। লোকেশন আর শেপ সাইজ। তো লোকেশন মানে হচ্ছে অবস্থান, পজিশন, কোথায় আছো তুমি, তো সেটা ডিপেন্ড করবে কার উপর, গ্র্যাভিটেশন। তাহলে পোটেনশিয়াল এনার্জি দু রকমের হয়, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। সো উই উইল বি টকিং অ্যাবাউট গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। সো পয়েন্ট আউট করবো আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। ওকে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কি? আমি বারবার একই কথা বলছি যে কোনো একটা বডিতে যদি ওয়ার্ক করো সেটা এনার্জিতে কনভার্ট হয়ে যায়। যেমন গাড়ি যদি ঠাস করে একটা চড় মারা হয় তোমার গালটা গরম হয়ে যাবে, কারণ কি এখানে ওয়ার্ক ডানটা তোমার এখানে হিট এনার্জি করলো, তাই না? যদি দুটো তোমাদেরকে এমন কথা বলা হয় যেটা রাতে ঘা লাগে, আজকে রাতে তোমার মধ্যে মোটিভেশন জাগবে, মাথায় কাপড় বেঁধে পড়তে বসবো, সকাল সকাল ভুলে যাবো সেটা আলাদা কথা, বাট সেই মোমেন্টে। সো বেসিক্যালি ওয়ার্ক তোমার মধ্যে এনার্জি দেয়, ঠিক আছে? ওয়ার্ক এনার্জি দেয়। আবার কোন একটা জায়গায় যদি নেগেটিভ মানে তোমার থেকে ওয়ার্ক করিয়ে নি, তোমার এনার্জি আস্তে আস্তে কি হবে, কমবে। তোমাকে ডিমোটিভেট করে দিলাম যে তোর দ্বারা কিছু হবে না জীবনে, বাদ দে, কি করছিস এসব নিয়ে, তো অটোমেটিক আর ভালো লাগে, কি করবো পড়ে আর ভালো লাগবে না জীবনে। সো দ্যাট ক্যান বি। আমার বক্তব্যটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কি, আমি কি নেগেটিভ এনার্জি দেই রে? আমি নেগেটিভ এনার্জি দেই? আমি সবসময় বলি যে ভালো করে আমার হবে, আমার আর কি হবে, হ্যাঁ আমার মধ্যে প্রতিভা আছে, প্রতিভা আছে। আচ্ছা ওকে ওকে, তো এই প্রতিভা থেকে কিছু ধার নে, নিজের মধ্যে জীবনে লাগা, নিজের মধ্যে কিছু উপযোগ কর। ধার নেয় না, টেনে ছিঁড়ে বার করে নেবে, চল। সো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, কনসিডার করো যে তোমার কাছে কোনো একটা বস্তু রাখা আছে মেঝেতে, তার মাস হচ্ছে এম। কোন একটা মেঝেতে আমি কোন একটা বডি রেখেছি এম। এখন নো ডাউট নো ডাউট নো ডাউট আমি এর উপর যদি লক্ষ্য করি তাহলে এমজি ফোর্স নিচের দিকে কাজ করছে, নো ডাউট। এমজি ফোর্স কি করছে, সবসময় নিচের দিকে কাজ করছে, অল টাইম স্যার এমজি কাজ করছে। এখন আমি যদি বডিকে ওপরে তুলতে চাই তাহলে আমাকে বডিকে ওপরে তুলতে গেলে মিনিমাম এমজি ফোর্স তো দিতেই হবে, মিনিমাম এমজি ফোর্স তো দিতে হবে। তার মানে আমি বডিকে যদি ওই মিনিমাম ফোর্স দিয়ে ওপরে তুলতে চাই এইচ হাইটে, এইচ হাইটে সেই বডিটাকে রাখতে চাই, তাহলে এখান থেকে এখানে সরণ হলো এইচ। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি কি ডিসপ্লেসমেন্ট, আমার দেখতে পাচ্ছি আমরা যে ডিসপ্লেসমেন্ট বা সরণ কত হয়েছে, না তো সরণ তো স্যার হয়েছে এইচ। আর আপনি যে ফোর্স দিয়েছেন মিনিমাম ফোর্স কত দরকার, এম জি। তাহলে সেই বডিটার এখান থেকে এত দূর উঠতে আপনাকে একটা কাজ করতে হবে, ধনাত্মক কার্য, ইয়েস অর নো। আমি উপরে তুলছি, গ্র্যাভিটির এগেনস্টে তুলছি, দ্যাটস কল। তাহলে আমাকে এখানে এক্সটার্নাল এজেন্ট আমি, আমাকে এখানে সত্যি সত্যি ওয়ার্ক করতে হবে। তো আমরা এখানে কি দেখবো, ওয়ার্ক ডান শুড বি ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তার মানে কত হবে mgh। এই ওয়ার্কটা সেই বডির মধ্যে এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। কিন্তু কেমন এনার্জি, বডি তো এখানেও চুপচাপ ছিল এখানেও চুপচাপ আছে, তাহলে সেই এনার্জিটা কি এনার্জি হবে, পোটেনশিয়াল এনার্জি। এবং এই পোটেনশিয়াল এনার্জিটাকে বলবো আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। সো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি শুড বি ইকুয়াল টু mgh। তাহলে কোনো একটা বডিকে যদি আমি এই হাইটে রাখি, এই হাইটে রাখি,
তার যা এনার্জি হবে আমি যে আরো উঁচুতে রাখি তার এনার্জি আরো বাড়বে। কেন এইচ বাড়লে তার মধ্যে থাকা এনার্জির পরিমাণও কি হবে বেটা বাড়বে। আমি যত হাইট বাড়াবো আমার এনার্জির পরিমাণ তত কি হবে বাড়তে বাড়তে থাকবে, এমজিএইচ হবে তাই না, তত এনার্জি কি হবে আস্তে আস্তে বাড়বে। তো বেসিক্যালি এমজিএইচ। এখন আমি কার রেসপেক্টে এইচটাকে ভাবছি সেটা গুরুত্বপূর্ণ। এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো আমি যদি কোনো একটা জায়গায় বাড়ির কথা ভাবি, ধরো আস্তে প্লিজ, ধরো কোনো একটা বাড়ি আছে বা কোনো একটা সিঁড়ির কথা ভাবতে পারো, এরকম টাইপের বাড়ি একটা আছে। এবার আমি যদি দেখি কোনো একটা বলকে, তাহলে এটা যদি ভূমি হয় মাটি, এটা যদি মাটি বা ভূমি হয়, তাহলে লজিক্যালি কোনো একটা বলকে ছেড়ে দিলে সে সবসময় নিচে গড়িয়ে পড়বে, অবভিয়াসলি নিচে গড়িয়ে পড়বে। কেন? একটা বডি সে সবসময় চায় মিনিমাম এনার্জিতে থাকতে, অলওয়েজ। সেই জন্য তোমরা জানো অ্যাকর্ডিং টু দ্য আউটবাউ বা পাউলি আউটবাউ প্রিন্সিপাল, মিনিমাম এনার্জি স্টেট আগে ফিল হবে, মিনিমাম এনার্জি স্টেট হবে আগে ফিল হবে। তো এখানেও কি হবে, বডি মিনিমাম এনার্জিতে সবসময় থাকতে চায়, অল টাইম বডি মিনিমাম এনার্জিতে থাকবে। তাহলে বডি সবসময় কিসে চাইছে বেটা, মিনিমাম এনার্জিতে থাকবে অল টাইম। তাহলে এখানকার থেকে এখানকার যদি কনসিডার করো, এই হাইটটা H1, এই হাইটটা H2 হলে এখানকার এনার্জি বেশি, এখানকার একটু কম, এখানকার এনার্জিটা কম। কিন্তু এখানকার এনার্জি কি সব থেকে কম? না। কি করে বলবো যে এখানকার এনার্জি সব থেকে কম? কেন? আমি যদি আরো নিচে যাই আরো এনার্জি কম। তারপরে আমরা মাটিটাকে বলছি এনার্জি কম, কিন্তু মাটির নিচেও যদি যায় তাহলে তার এনার্জি তো আরো কম। যেমন আমি যদি কুয়োর মধ্যে লাফ মারি তাহলে তো কুয়োর ভেতরে ডুবে যাবো অটোমেটিক্যালি। তো অ্যাকচুয়ালি আমরা এইভাবে বলতে পারি না যে অ্যাবসোলুট কোন জায়গায় এনার্জি জিরো, কি করে বলবো আমরা? সেই কারণে আমরা কি করি, এই পোটেনশিয়াল এনার্জিটাকে বলার সময় না একটা রেফারেন্স পয়েন্টের কথা বলি বা রেফারেন্স লাইনের কথা বলি। যেমন আমি এই রেফারেন্স লাইনে ধরছি এনার্জি জিরো, ওকে জিরো, তাহলে এখানকার এনার্জি হবে কত স্যার? mgh1, এখানকার এনার্জি কত হবে? mgh2। আর যদি এই লাইনের এনার্জি ভাবতে চাই, এইটার হাইট যদি h হয় 3, তাহলে এখানকার এনার্জি কত ধরবো? -mgh3। এবার তুমি যদি এইটাকে এখন জিরো ধরে নাও, তাহলে এটা হবে mgh3, এটা হবে mgh3 প্লাস h1, এটা হবে কত? mgh1 3 প্লাস 1 প্লাস না mgh3 প্লাস mgh2, তাই তো? তার মানে আমি আরো নিচটাকে রেফারেন্স ধরতে পারি জিরো। তো এরকম ভাবে আমি শেষ করতে পারবো না। সেই কারণে আমরা যখন দেখলাম কাইনেটিক এনার্জির ক্ষেত্রে, কাইনেটিক এনার্জি জিরো হতে পারে না, বাট পোটেনশিয়াল এনার্জিকে ওই রেফারেন্স লাইনের কথা ভাবলে পরে নেগেটিভ ট্রিট করতে হবে। এবং তখন তুমি আর এনার্জিটাকে আর মান হিসেবে ট্রিট করতে হবে না, তখন তোমার ওই নেগেটিভ সাইনটাকেও ইনক্লুড করতে হবে। কেন? এখানকার এনার্জি জিরো, দ্যাট মিনস এটার হাইট যদি সেম হয়, এই হাইট আর এই হাইট যদি সেম হয়, তাহলে এটা যদি -mgh1 হয় আর এটা যদি mgh1 হয়, তাহলে এখানকার টোটাল এনার্জি কত হবে? -mgh1 প্লাস কত mgh1, কত হয়ে যাবে? জিরো। এইভাবে ভাবতে হবে, তবে জিরো পাবি। কেন? এখান থেকে উঠতে হচ্ছে তোকে এত, এখান থেকে নামতে হচ্ছে এত। তাহলে ভাব, এখান থেকে যদি এত উঠতে হয়, তাহলে এখান থেকে নামলে -mgh1, উঠলে কত হবে? +mgh1। আর এখান থেকে নামলে কত হবে? -mgh1। তাহলে আলটিমেটলি এখানে এনার্জি কত হয়ে যাবে? জিরো। ক্লিয়ার? তার মানে এইভাবে আমরা ভাবতে পারি। তো বেসিক্যালি পোটেনশিয়াল এনার্জি ক্যান বি নেগেটিভ। এখন পোটেনশিয়াল এনার্জি তো নেগেটিভ হতে পারে, এটা মানলাম, অবভিয়াসলি হতেই পারে, ট্রু, এটাতে নিয়ে কোনো মানে দ্বিমত নাই, ট্রু। এখন তাহলে আমরা যে গ্র্যাভিটির আন্ডারের কথা ভাবি, বিকজ উই আর টকিং অ্যাবাউট গ্র্যাভিটি, তো গ্র্যাভিটির আন্ডারে যদি কথা ভাবি, সিম্পল একটা কোশ্চেন আমরা নিতে পারি, আমরা একটা, যে ধরো একটা খাড়া সিঁড়ি আছে, একটা এরকম টাইপের একটা সিঁড়ি বা মই বা হোয়াট এভার ইউ ক্যান থিঙ্ক অফ, যে এরকম একটা লম্বা সিঁড়ি আছে এবং তার হাইট h। এবার তোমাকে আমি এখান থেকে চাপতে দিলাম, তুমি ওপরে চাপলে কত হলো এনার্জি? +mgh। আবার নামলে কত হলো? -mgh। তাহলে এখান থেকে এত দূরে তোমার এনার্জি চেঞ্জ কত? জিরো। টোটাল এনার্জি তো জিরোই। তো টোটাল এনার্জি কত হয়ে যাচ্ছে? জিরো। মানে এখান থেকে এক পাক ঘুরলে তোমার টোটাল এনার্জি কত? জিরো। তো টোটাল এনার্জি জিরো মানে কি অ্যাকচুয়ালি? মানে তুমি এখান থেকে এত দূর উঠলে তোমার এনার্জির কোনো চেঞ্জ হলো না। চেঞ্জ মানে কি? টোটাল এনার্জি জিরো। আমি টোটালের কথা বলছি। তাহলে আমি যে এখান থেকে 10 বার উঠি, তো আমার টোটাল এনার্জি কত হবে? জিরো। তাহলে আমি যে এখান থেকে উঠছি নামছি,
তাহলে আমার ক্লান্তি বোধ হওয়া উচিত ছিল না। কেন? আমার তো টোটাল এনার্জি কত হয়ে যাচ্ছে 0। কিন্তু আমি 10 বার সিঁড়ি ওঠা নামা করলে আমি ক্লান্তি হবো না? পাগল নাকি? অবভিয়াসলি ক্লান্ত হয়ে যাবে। তাহলে কি করে হচ্ছে এটা? এখানে আসছে সিস্টেম। সিস্টেম নিজে কাজ করছে। আমি নিজে উঠছি। আমি যখন নিজে উঠছি তখন আমার প্রত্যেকটা পার্টিকেল উঠছে, প্রত্যেকটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তুই বলবি স্যার ওপরে উঠছেন প্লাস, নিচে নামছে মাইনাস, কিন্তু সিস্টেম আমি নিজে ওয়ার্ক করছি। এটা এইভাবে ভাবতে পারি যে আমার কাছে একটা ডেলিভারি বক্স আছে, বক্সটাকে নিয়ে আমি ওপরে উঠছি আর নামছি। বক্স বাদ দে, আমি ধর কাউকে নিয়ে নিলাম, আমি দেবজ্যোতিকে হয়তো কোলে নিয়ে নিলাম, ঠিক আছে, ইমাজিন করো। এবার দেবজ্যোতিকে কোলে নিয়ে আমি কি করছি? ওপরে উঠছি আর নামছি। দেবজ্যোতির কি কোনো রকমের ক্লান্তি আসবে 100 বার ওঠানামা করালে দেবজ্যোতিকে? কেন? কারণ দেবজ্যোতি নিজে কোনো কাজ করছে না, সিস্টেম কাজ করছে। এবার সিস্টেমের উপর যত বোঝাতে পারবে সিস্টেমের কত ক্ষতি হবে, কষ্ট হবে, কিন্তু দেবজ্যোতির কোনো কিছু হবে না। বিকজ দেবজ্যোতি এখানে কি হচ্ছে, তার ওপরও কাজ করছে না, কিছু করছে না, তাকে শুধু ওপর থেকে নামাচ্ছি আর নেমাচ্ছি, ও চুপচাপ বসে আছে। সেই কারণে এখানে যদি আমি ওই বক্সটার কথা ভাবছি, যে বক্সটাকে নিয়ে যেতাম, বক্সটা এখানে সিস্টেম হিসেবে কাজই হচ্ছে না। সেই কারণে এখান থেকে এত দূর পর্যন্ত বক্স যদি 100 বার ওঠানামা করো, বক্সের এনার্জির কোনো চেঞ্জই আসবে না, কিন্তু আমার হবে। বিকজ আমার প্রত্যেকটা পার্টিকেল এখানে কি করছে? কাজ করছে। বিকজ সিস্টেম, আমি নিজে এখানে কাজ করছি, ইনভলভ আছি। তো যখন কেমিস্ট্রিতে পড়বি দেখবি দু রকমের ওয়ার্ক হয়। একটা সিস্টেম কাজ করবে, একটা সিস্টেমের ওপর কাজ হবে। সিস্টেম দ্বারা কাজ আর সিস্টেমের ওপর কাজ। সিস্টেমের ওপর কাজকে আমরা ধরি নেগেটিভ, সিস্টেমের দ্বারা কাজকে ধরি পজিটিভ। এটা কে করে? এটা কেমিস্ট্রিতে করে। ফিজিক্সে কি হয়? সিস্টেম দ্বারা কাজকে আমরা ধরবো নেগেটিভ, সিস্টেমের ওপর কাজ করলে কি হবে? পজিটিভ। তাই কেমিস্ট্রি যেদিন থার্মোডাইনামিক্স পড়বি আর আমি ফিজিক্সের থার্মোডাইনামিক্স পড়াবো, দেখবি দুটো দুই দিক চলছে। এখানে যেটাকে মাইনাস হচ্ছে যেখানে সেটা প্লাস, এখানে যেটাকে মাইনাস হচ্ছে ওখানে সেটা প্লাস। গন্ডগোল এই জায়গাটাই হবে। তো খুব ক্যাজুয়ালি এই জায়গাটা দিয়ে নিস, ক্যাজুয়াল বলবো না, মানে একটু ভাবলে কিছু না, সিম্পল। ওকে ওকে, নেক্সট। তাহলে অভিকর্ষের স্থিতিশক্তি বোঝাতে পারলাম, এবং আমরা রেফারেন্স লাইনের কথাটাও বললাম, যে রেফারেন্স লাইনের আন্ডারে সেই বডিটার এনার্জির চেঞ্জ হতে পারে, অবভিয়াসলি স্যার হতেই পারে। তাহলে গ্র্যাভিটেশনাল এনার্জি ক্লিয়ার হলো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল। এই তোদেরকে বলেছি আস্তে আস্তে পড়াবো বলে, কি ভাবছিস কি 2 লাইন 4 লাইন পড়াবো নাকি? প্লিজ। কটা বাজছে? 9:30 বাজছে, 9:40 বাজছে। ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি কি? কোনো বডির শেপ সাইজকে যদি আমি চেঞ্জ করতে চাই, দেখো কোনো একটা বডির আমি শেপ সাইজকে চেঞ্জ করছি, এটাকে আমি এরকম মুড়িয়ে দিচ্ছি, তাহলে আমি এর মধ্যে এনার্জি রেখেছি। এনার্জি আছে, কি করে বুঝবো স্যার এনার্জি আছে? একে ছেড়ে দিলে দেখো নিজের আবার আগের আকার আসতে চাইবে। একটা স্প্রিংকে প্রেস করেছি, শেপ সাইজ চেঞ্জ হয়েছে, এখানে কি হয়েছে? তাহলে পোটেনশিয়াল এনার্জি। ছেড়ে দিলে স্প্রিং লাফাবে। তাহলে এই পোটেনশিয়াল এনার্জি তখন কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? কাইনেটিক এনার্জিতে। আমি কোন একটা তার নিয়ে এরকম করে বারবার মোড়াচ্ছি, একটা টাইম তো ওই জায়গাটা কি হয়ে যাবে? ভেঙে যাবে, এবং তার সঙ্গে দেখবি এই জায়গাটা কি হয়ে গেছে বলতো? গরম হয়ে গেছে। কোনদিন দেখবি কেন গরম হলো? কারণ এখানে আমি কি করেছি? কাজ করেছি, এখানে এনার্জি চেঞ্জ হয়েছে, এবং সেই এনার্জির কিছুটা অংশ আমার কিসে কনভার্ট হয়ে গেছে? হিট। তাহলে এইভাবে আমরা ভাবতে পারি। তাহলে কনসিডার এরকম ভাবে করবো আমরা, যে একটা স্প্রিং কোন এক জায়গা থেকে ঝুলছে, স্প্রিং ঝুলছে, আস্তে বাবা প্লিজ, স্প্রিং ঝুলছে। এবার আমরা এটাকে ক্যালকুলাস মেথডেও করতে পারি, নর্মাল ফিজিক্সের মেথডেও করতে পারি। নর্মাল ফিজিক্সে করছি, যদি কারো মনে হয় যে না স্যার ক্যালকুলাসটাও করে দেবো, করে দেবো। এবার ধরো ইনিশিয়ালি এর মধ্যে কোনো ফোর্স দেওয়া হয়নি, ইনিশিয়ালি কোনো ফোর্স দেওয়া হয়নি, তাহলে ইনিশিয়াল ফোর্স তো ছিল 0, আর আমি ওকে কি করেছি? নিচে একটা ফোর্স এফ দিয়ে টেনে দিয়েছি। তাহলে আমি যদি অ্যাভারেজ ফোর্স বার করতে চাই, তাহলে এটাই হবে আমার কি? অ্যাভারেজ ফোর্স। তাহলে অ্যাভারেজ ফোর্স কত হলো অ্যাকচুয়ালি স্যার? F/2। এই অ্যাভারেজ ফোর্স দেওয়ার ফলে ধরো স্প্রিংটাকে টেনেছো, তাহলে তার একটা সরণ হবে কত? x। ওই অ্যাভারেজ ফোর্সের জন্য সরণ কত হলো? x। তাহলে ওয়ার্ক ডান মানে কি স্যার? ওয়ার্ক ডান মানে তো অ্যাভারেজ ফোর্স ইন্টু x করতেই পারি আমরা, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে কত হবে? না তো স্যার হাফ এফ এক্স। এখন আমরা যখন ইলাস্টিসিটি পড়াবো তখন দেখাবো, 9এও পড়েছো, যে কোনো একটা স্প্রিংকে যদি এফ ফোর্স দিয়ে টানা হয় তাহলে তার ডিসপ্লেসমেন্ট এক্স হয়। যদি এফ এর মান বাড়াতে থাকি, এক্স এর মানও কি হবে? আস্তে আস্তে বাড়বে। এবং এটা একটা বিশেষ ফর্মুলা দিয়ে লেখা হয়, এফ সমান এফ প্রপোর্শনাল টু এক্স,
এবং এফ সমান কে এক্স। এই কেটাকে বলা হয় স্প্রিং এর ফোর্স কনস্ট্যান্ট বা বল ধ্রুবক, ক্লাস 9 এ ছিল। তাহলে ক্যাপিটাল এফ সমান কে এক্স, কেটাকে আমরা কি বলছি স্প্রিং এর বল ধ্রুবক বা ফোর্স কনস্ট্যান্ট। তাহলে এফ এর জায়গায় যদি আমি কে এক্স বসাই, এফ এর জায়গায় যদি কে এক্স বসাই, তাহলে ডাব্লিউ শুড বি ইকুয়াল টু হাফ কে এক্স ইন্টু এক্স। তাহলে ডাব্লিউ সমান কত হলো? হাফ কে এক্স স্কোয়ার। তাহলে ডাব্লিউ সমান হলো কত? হাফ কে এক্স স্কোয়ার। এইটাই হচ্ছে আমার সেই পোটেনশিয়াল এনার্জি, ইলাস্টিক, সেই বডিটার এক্স ডিসপ্লেসমেন্ট হয়েছে বলে তার মধ্যে এনার্জি তৈরি হয়েছে। আচ্ছা ধর এক্স হতো না, যদি আমি কোনো ডিসপ্লেস না করতাম, তাহলে সেই বডিটার শেপ সাইজ চেঞ্জ হতো না। শেপ সাইজ চেঞ্জ না হলে ওয়ার্কও করতে হতো না, তাহলে এনার্জি কত হতো? অ্যাকচুয়ালি জিরো হতো। তাহলে শেপ সাইজের জন্য এটা হয়েছে। এবার যদি কেউ বলো যে স্যার ক্যালকুলাস করান, অবভিয়াসলি ধরো তার ডিএক্স সরণ হয়েছে, তার ডিএক্স সরণ হয়েছে, তাহলে ওয়ার্ক ডান কত হবে স্যার? এফ ডিএক্স। আমি চাইছি পুরোটা বানাতে, পুরোটা করতে 0 থেকে x পর্যন্ত। 0 থেকে x কেন? সরণ হয়নি, আর সরণ কত হয়েছে? x। তাহলে f এর জায়গায় কি লিখতে পারবি তুই? kx dx, লিমিট কত? 0 থেকে x, k তো কনস্ট্যান্ট, তাহলে x dx এর ইন্টিগ্রেশন কত হয়? x²/2। তাহলে আমি এখানে লিখতে পারবো w সমান k ইনটু x²/2, লিমিট কত বসবে? 0 থেকে x, তাহলে কত হয়ে গেল? kx²/2। দেখো এক্স্যাক্টলি তাই হলো কিনা? ক্যালকুলাস তো আরো সোজা, তাই না? তো বেসিক্যালি আমরা এখান থেকে পেলাম ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি সমান কত হলো? হাফ কে এক্স স্কোয়ার। ইজিলি আমরা এখান থেকে দেখতে পেলাম। তাহলে কোনো একটা বডির শেপ সাইজ যদি এরকমভাবে চেঞ্জ করতে চাও, তাহলে পরে তার ক্ষেত্রে আমরা এইভাবে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি বার করতে পারবো। ঠিক আছে? শক্তির রূপান্তর। সো এনার্জি কনজারভেশন। ঠিক আছে, 10:40, তো আমি এই ঘড়িতে 10টায় ছেড়ে দেবো, 20 মিনিটে একটু একটু স্পিডে ধরি, খুব একটা আই হোপ। যদি মনে হয় যে স্পিড হচ্ছে আমাকে বলবি, আমি খুব স্পিড নেবো না। তোমার কি যেতে হবে শরণ্য? যদি মনে হয় যে খুব স্পিড হচ্ছে আমাকে বলবি। এনার্জি কনজারভেশন মানেটা কি? প্লিজ চুপ থাক, হয়ে যাবে। এনার্জি কনজারভেশন মানেটা কি? এনার্জি কনজারভেশন মানে হচ্ছে এনার্জি কনভার্সন মানে হচ্ছে শক্তির রূপান্তর। শক্তির রূপান্তর মানে কি হয়? আমরা বারবার বলছি যে কার্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আবার একটু আগে প্রথমেই বলেছিলাম কি, স্থিতিশক্তি গতিশক্তিতে, গতিশক্তি স্থিতিশক্তিতে এভাবে রূপান্তরিত হয়। যেমন ধরো কোনো না কোনো জায়গায় কয়লা পুড়ছে, কয়লা পুড়ে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, এবং সেই তাপ শক্তি থেকে আমরা কি পাচ্ছি? বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি পাচ্ছি, ফ্যান চলছে, এসি চলছে, এগুলো সব পাচ্ছি ওই কয়লাকে পুড়িয়ে। দ্যাট মিনস ওইখানে কয়লার তাপ শক্তিটা এখানে কিসে রূপান্তরিত হয়ে গেছে? তড়িৎ শক্তিতে। তড়িৎ শক্তি কিসে রূপান্তরিত হচ্ছে? আলোক শক্তিতে। আলোক শক্তি থেকে, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, তড়িৎ শক্তি থেকে এখানে তৈরি এসি ঠান্ডা করছে ঘরকে। তো এগুলো সব শক্তির কনভার্সন হচ্ছে, এনার্জি চেঞ্জ হচ্ছে। এরকম ভাবে যদি আমরা ভাবি, তাহলে লজিক্যালি আমরা যদি দেখি, তো ধরো কোনো একটা বডি ওপর থেকে নিচে পড়ছে, এরকম ভাবে ওপর থেকে পড়ছে নিচে, তাহলে এই জায়গায় ধরো তার হাইট যদি h হয়, তাহলে লজিক্যালি ধরো মাঝে কোনো একটা জায়গা ধরলাম যেটা এখান থেকে x নিচে, আর এখান থেকে একদম গ্রাউন্ডের কাছে কোনো একটা বডি আছে। এই বডিটাকে যখন উপর থেকে ছেড়ে দেব, তাহলে যদি এনার্জি আমার চেঞ্জ হয়, তাহলে এখানে যখন স্থির অবস্থায় ছিল কি এনার্জি থাকবে? পোটেনশিয়াল এনার্জি। আর বডিটা যখন মাটিতে নামবে জাস্ট, তখন সেটা পুরোপুরি কিসে কনভার্ট হয়ে যাবে? কাইনেটিক এনার্জিতে। কেন? এখানে পোটেনশিয়াল এনার্জি কত হবে? 0। কেন? এটাকে কি লাইন ধরছি আমি? রেফারেন্স লাইন। তার মানে আমি এটাই ভাবতে চাইছি যে এখানকার এনার্জি আর এখানকার এনার্জি কি সেম? কারণ এখানকার পোটেনশিয়াল এনার্জি এখানকার যদি কাইনেটিক এনার্জির সাথে সেম হয়ে যায়, তাহলে আমি জানবো আমি যে কথাটা বললাম সেটা ট্রু, আদারওয়াইজ ইটস ফলস। চলো শুরু করি। তো তো যদি আমরা এ বিন্দুর কথা ভাবি, কনসিডার করো এ বিন্দু। এ বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি কত? না তো স্যার পোটেনশিয়াল এনার্জি তো হবে mgh। হ্যাঁ না বল? কেন? এইচ হাইটে আছে, ঠিক বলছি তো? এইচ হাইটে আছে, আর বডিটার মাস কত? ধরেলে বডিটার মাস কত? m, তাহলে পোটেনশিয়াল এনার্জি হলো mg। আর কাইনেটিক এনার্জি কত হবে? কাইনেটিক এনার্জি তো 0, বডিটা চুপচাপ আছে। মানে কেন চুপচাপ আছে? ইউ কত? 0, চুপচাপ আছে বডিটা। তাহলে টোটাল এনার্জি এট দ্যাট পয়েন্ট, টোটাল এনার্জি এট দ্যাট পয়েন্ট কত হবে? ইপি প্লাস কত হবে? ইকে, দ্যাট গিভস ইউ mgh। তার মানে আমরা এটা তো বুঝলাম যে এ বিন্দুতে টোটাল এনার্জি কত দাঁড়াচ্ছে? mgh। এ বিন্দুতে টোটাল এনার্জি mgh। ভেরি গুড। এবার 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 যদি আমি বি বিন্দুর কথা ভাবি, বি বিন্দু কনসিডার করো, বি বিন্দু, এটা বি বিন্দু। এবার বেটা এখান থেকে এত দূর নেমেছে, এবার বডিটা যখন এখানে নামছে,
বডিটার কিন্তু এখানে গতি আছে, হ্যাঁ না বল? বডি তো এখানে চুপচাপ দাঁড়িয়ে নাই, বডি তো পড়ছে। এখানে আমি হাতে ধরেছিলাম, ছেড়ে দিয়েছি, এবার তো পড়ছেও। তার মানে এখানে ধর তার ভেলোসিটিটা হচ্ছে v1, এখানে ভেলোসিটি কত হচ্ছে v1। তাহলে ভাই এখানে যদি ভেলোসিটি v1 হয় তাহলে তো কাইনেটিক এনার্জি থাকবে নাকি রে, হাফ এম ভি ওয়ান স্কোয়ার। একদম সহজ করে বোঝ, এখানে তো কাইনেটিক এনার্জি থাকবে হাফ এম ভি ওয়ান স্কোয়ার। এবার আমি v1 এর ভ্যালু তো জানি না, চল বার করি। এখানে ইউ কত 0, সরণ কত হয়েছে x, আর এখান থেকে এখানে যখন নামে তখন তার ত্বরণ কাজ করছে কি বলতো? তাহলে স্যার v1 স্কোয়ার সমান 0 স্কোয়ার প্লাস কত 2gx, হ্যাঁ না বল? v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে তো স্যার আপনি v1 স্কোয়ার সমান সুন্দর দেখতে 2gx পাচ্ছেন। তার মানে আপনি কাইনেটিক এনার্জি অবভিয়াসলি লিখতে পারবেন হাফ m ইন্টু 2gx। কেন? v1 স্কোয়ারের মান বসালাম। আর অবভিয়াসলি স্যার 2 যদি কেটে যায় তাহলে কাইনেটিক এনার্জি মানে কত দাঁড়াচ্ছে mgx। আবার বডিটা ওপর থেকে x নেমেছে, তাহলে মাটি থেকে কত উঁচুতে আছে h মাইনাস x, হ্যাঁ না বল? তাহলে মাটি থেকে h মাইনাস x এ থাকলে পোটেনশিয়াল এনার্জি কত হবে? না তো স্যার পোটেনশিয়াল এনার্জি লিখবেন আপনি mg অফ কত লিখবো h মাইনাস x, হ্যাঁ না বল? কেন? মাটি থেকে সে কত উঁচুতে আছে বেটা h মাইনাস x। তাহলে আমি যদি এখন টোটাল এনার্জি বার করতে চাই তাহলে টোটাল এনার্জি মানে কত? পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কত? mgx। আর পোটেনশিয়াল এনার্জি কত? mgh, ভেঙে দিলাম, মাইনাস mgx। কেটে গেলে কত পড়ে থাকছে রে? ইটি সমান mgh। তার মানে দেখ এ বিন্দুতে মোট শক্তি যা ছিল বি বিন্দুতেও মোট শক্তি কি সেম সেম, তাই না? এবার আসবো সি বিন্দুতে, সি পয়েন্ট। এবার দেখ সি বিন্দু যদি কথা ভাবিস, সি বিন্দুটার রেফারেন্স লাইনে আছে, রেফারেন্স লাইনের কাছে থাকার জন্য তার পোটেনশিয়াল এনার্জি কত হবে? 0। আর এখানে যখন সে নামছে তখন তার ভেলোসিটি যদি v2 হয় তাহলে সে এখান থেকে এতটা নেমেছে নাকি রে? তাহলে আমি যদি লিখি তাহলে v2 স্কোয়ার, তাহলে কত লিখবো? 0 স্কোয়ার প্লাস কত লিখবো 2gh। কেন বলতো? v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। আচ্ছা এখান থেকে নামছে ইউ কত 0, কত হাইট নেমেছে h, সিম্পল কথা। তার মানে আমি এখান থেকে স্পষ্ট লিখলাম স্যার যে v2 স্কোয়ার সমান কত হলো 2gh। তাহলে তুমি বলো কাইনেটিক এনার্জি কত হবে? হাফ m v2 স্কোয়ার নাকি রে? এখানে কাইনেটিক এনার্জি কত হবে? হাফ m v2 স্কোয়ার। কারণ বেগ কত তোমার আছে? বেগ কত আছে v2, বেগ কত আছে v2। তাহলে পরে কত হবে? হাফ m, সরি, হাফ ইন্টু 2gh m। তাহলে কত হয়ে গেল? mgh। তাহলে দেখো ইকে হলো mgh। তাহলে টোটাল এনার্জি মানে কি রে? ইপি প্লাস কত হয় ইকে, তাহলে 0 প্লাস কত হবে mgh, মানে কত হয়ে গেল mgh। তাহলে তুই দেখ এ বি সি তিনটে বিন্দুতে টোটাল এনার্জি কত হয়ে যাচ্ছে আমার? mgh। তাহলে এ বি সি তিনটে বিন্দুতে এনার্জি টোটাল হচ্ছে আমার কত? mgh। তাহলে আমরা এখানে অবভিয়াসলি বুঝতে পারছি এনার্জি কি থাকে? কনভার্ট হয়। পোটেনশিয়াল এনার্জি কনভার্ট হয়ে গেল কিসে? কাইনেটিক এনার্জিতে। পোটেনশিয়াল এনার্জি কনভার্ট হয়ে গেল কাইনেটিক এনার্জিতে। আচ্ছা আমরা যদি একটা কথা বলি, আমরা কি বুঝালাম যে আছে ধরো কোন একটা বস্তু এখানে আছে, এই টাকা এখানে আছে, আমি তাকে h হাইট ওপরে তুলবো, এখানে এনার্জি কত হবে? mgh। আচ্ছা সেই বস্তুটাকে আমি এখান থেকে না নিয়ে গিয়ে এখান থেকে নিয়ে যাচ্ছি, এবার এখান থেকে আমি ওকে তুলছি কত? এই হাইট, বুঝতে পারছি ব্যাপারটা? এই হাইট। তাহলে এখান থেকে এত দূর তুলতে যা শক্তি লাগবে এখান থেকে এইটুকু শক্তি তাই কি লাগবে না? অবভিয়াসলি আলাদা লাগবে। তাহলে এখান থেকে শক্তি কতটা লাগবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। ধরো এটা হচ্ছে থিটা। তাহলে আমরা এখন বার করতে যাচ্ছি যে এটা ধরো এ বি সি, আমরা দেখলাম বিসি পথে বডিটার এনার্জি মানে বি থেকে সিতে নিয়ে গেলে এনার্জি বলছি আমরা, এনার্জি হবে তো, ওয়ার্ক ডান মানে কি এনার্জি। তো এনার্জি কত? না তো আমি ইবিসি লিখলাম, ইবিসি কত? না তো স্যার mgh। আমার এখন প্রশ্ন হচ্ছে স্যার ইএসি কত হবে? এ থেকে সিতে নিয়ে যাব, তোমরা বলছো এটা স্যার আলাদা হবে, তা দেখি আলাদা হয় কতটা। তা আমি একটা ডিফারেন্সটা বার করতে চাইছি কত আলাদা হয় সেটা, তাই না? এবার ইএসি বার করবো। তাহলে কোনো একটা বস্তু কনসিডার করো, কোনো একটা বস্তু আছে ওকে এটা একটা বস্তু। এবার তাকে তো এখান থেকে তুলে নিয়ে যাচ্ছি,
এবার যখন এইদিকে নিয়ে যাব, তুমি বলো এইটা যদি জি হয়, বলতো এইদিকে কি কাজ করে? জি সাইন থিটা। তাহলে আমাকে জি সাইন থিটার এগেনস্টে নিয়ে যেতে হচ্ছে। তার মানে এখন এখানে এম জি কাজ করছে না, কি কাজ করছে অ্যাকচুয়ালি? এম জি সাইন থিটা। তাহলে ফোর্সটা কিন্তু এম জি নয়, ফোর্সটা কত? এম জি সাইন থিটা। তার মানে এখান থেকে এত দূর নিয়ে যেতে গেলে আমাকে কি করতে হবে স্যার? এম জি সাইন থিটা নিতে হবে, আর তার সাথে দূরত্ব, দূরত্ব কত? এসি, কারণ এসি করতে হবে। হোয়াট ইজ অ্যাবাউট এসি সাইন থিটা? আচ্ছা, এখানে যদি সাইন থিটা চয়েস করি, তাহলে সাইন থিটা মানে কত হয়? লম্ব বাই অতি। লম্বটা কত? এইচ, আর অতি কত? এসি। কি সুন্দর দেখা যাচ্ছে, এইচ মানে কত দাঁড়াচ্ছে? তাহলে এসি সাইন থিটা মানে কত? তার মানে দেখা যাচ্ছে যেটা আমরা অ্যাজিউম করলাম যে বিসি পথে নিয়ে যেতে শক্তি লাগছে এমজিএইচ, এসি পথে নিয়ে যেতেও শক্তি লাগছে কত? তার মানে এখান থেকে এত দূর তুলতে যা শক্তি লাগবে এখান থেকে এত দূর তুলতে সেম শক্তি লাগবে, কোনো আলাদা লাগবে না। এবার তোর মনে হবে যে সেটা কি করে হলো? তাই হয় নাকি? এখান থেকে এত দূর যাব। এবার আসি আমার বুদ্ধিতে, আমি যা পড়ালাম তখন ধরে। চলো, রেফারেন্স লাইন, ক্যান ইউ রিমেম্বার দিস? রেফারেন্স লাইন, এই রেফারেন্স লাইনে এনার্জি 0। তাহলে এখানে যদি এনার্জি এমজিএইচ হয়, তাহলে লজিক্যালি এই রেফারেন্স লাইনে এবার সব জায়গায় এনার্জি কত? এমজিএইচ। তুই তুলছিস এখান থেকে এতটা, ওয়ার্ক ডান কি ফোর্স ইনটু পাথ না ডিসপ্লেসমেন্ট? তাহলে এখান থেকে এত দূর যদি দেখো, অ্যাকচুয়ালি এখান থেকে এত দূর উঠছে মানে এই সমস্ত জায়গায় তো এনার্জি সেম। তাহলে এখান থেকে এত দূর না গিয়ে তুমি তো এনার্জির কথা এখান থেকে এটুকু পাবো, এনার্জি সেম হবে। বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হলো? তাহলে এই হচ্ছে সিচুয়েশন। এবার তোদের মনে এখনো মনে হতে পারে যে না, কি হলো ব্যাপারটা? আচ্ছা, আরেকবার বুদ্ধি ভাব। আচ্ছা তুই বল, তার মানে তোর মত অনুযায়ী কি এখান থেকে এখানে বেশি লাগবে না এখান থেকে এখানে বেশি লাগবে? কোনটা বেশি লাগবে? একটা কেউ বল, বল। তুই তো বলছিস যে আলাদা লাগবে, কোনটা বেশি লাগবে? এটাই না এটাই? তোর কি মনে হয়েছিল? এটাই বেশি লাগবে। আচ্ছা, এটা বেশি লাগলো। আচ্ছা, এখান থেকে এত দূর উঠলাম, এটা বেশি লাগবে। আচ্ছা, এটাতে লাগলো 20 জুল শক্তি উঠতে, হতে পারে তো। আর নামতে কম লাগবে, নামতে কম মানে কত? 15 জুল। মানে এখান থেকে এত দূর গেলাম, নামলাম, আমার 5 জুল বেঁচে গেল। বা এইভাবে ভাব, এখান থেকে এত দূর উঠলাম, 15 জুল খরচ হলো, এখান থেকে এত দূর নামলাম, তাহলে 20 জুল পেলাম। হ্যাঁ না বল? ঠিক তো? আবে উঠলে 20 জুল যদি লাগে, নামলে 20 জুল তো পাবি। কি প্লাস মাইনাস ভুলে গেলে নাকি? সিঁড়ি দিয়ে উঠছি প্লাস এমজিএইচ, নামছি কত? মাইনাস এমজিএইচ। তাহলে এখান থেকে উঠতে আমার 15 জুল শক্তি গেল, হাঁপিয়ে গেলাম। কিন্তু যখন নামছি তখন কি হয়ে যাচ্ছে? 20 জুল পেয়ে গেলাম। মানে -15 প্লাস 20 কত হয়ে গেল রে? +5। মানে 1 পাক ঘুরলে আমার এনার্জি কত বেড়ে গেল? 5। 4 পাক ঘুরবো কত হয়ে যাবে? 20 জুল। এবার আমার অলরেডি 20 জুল চলে এসেছে ভেতরে, নিজে নিজে, আমি জানি না কি করে হয়ে গেল। এবার আমি এখানে দাঁড়াচ্ছি, হুট করে নিজেই উঠে যাচ্ছি। মানে এমন একটা বস্তু তৈরি করে নেওয়া সম্ভব যে একে আমি এভাবে 3 বার ঘোরালাম, 1 বার 2 বার 3 বার, তাহলে আমার এর ভেতরে কত চলে এলো? 15 জুল। কেন হলো? প্রত্যেকবার ক জুল বেঁচে যাচ্ছে? 5 জুল করে। তাহলে 3 বার কত চলে এলো? 15 জুল। এবারকে ছেড়ে দিলাম, এ নিজে নিজে উড়বে আর যাবে, আর প্রত্যেকবার 5 জুল করে পাবে। তারপরে এইভাবে যদি 10 পাক ঘুরে 50 জুল, মানে এখানে বসে বসে আমি ফ্যান চালাতে পারবো সুন্দর, কিছুই দরকার নেই, ও নিজে নিজে ঘুরছে আর ফ্যান দিচ্ছে, হাওয়া দিচ্ছে। ইজ ইট পসিবল? সম্ভব। এইরকম মেশিনকে তোমরা বলো পারপেচুয়াল মেশিন বা ফ্রি এনার্জি সোর্স। এটা কখনো সম্ভব নয় ভাই। এনার্জি খরচ না করলে এনার্জি পাবো না, এনার্জি খরচ না করলে এনার্জি পাবো না। সো ইট ইজ নট পসিবল। আই হোপ কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। ক্লিয়ার হলো জিনিসটা? এবার এবার স্যার যদি তুমি বলো, এই আসতে বাবা একটু শোনো, তোমরা কথা বলে লেট হবে, শোনো। এখান থেকে এত দূর উঠলাম স্যার, এখান থেকে এত দূর উঠলাম, আরাম কোনটা? এটা আরাম লাগবে, কষ্ট এটাতে কম হবে। কেন? দেখো এনার্জি তো সেম কিন্তু লেংথ আলাদা। তাহলে লেংথ মানে কত? ভেলোসিটি ইনটু টাইম, ভেলোসিটি ইনটু টাইম। তাহলে লজিক্যালি এই জায়গাটায় ভেলোসিটির চেঞ্জ চলে আসবে, যেহেতু এখানে দেখো লেংথ আলাদা, এই লেংথ তুলবে, এই লেংথ আলাদা। সো সেই জন্য আমরা এই নততর বরাবর উঠলে আমাদের গায়ে অতটা কষ্ট লাগবে না, কিন্তু খাড়া উঠলে আমাদের কষ্ট কি হবে? বেশি হবে। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? হ্যাঁ, কোন ক্ষেত্রে? ভেলোসিটি চেঞ্জের ক্ষমতা আলাদা হবে, অবভিয়াসলি অবশ্যই। ক্লিয়ার দূর পর্যন্ত? আমি কি কোশ্চেনটা বোঝাতে পারলাম? এবার আমি এখানেই বার করব। তাহলে আমরা এখানে কি করলাম? কি হয়েছে? তাহলে এখানে আমরা কি বার করলাম? কোন একটা বস্তুকে এভাবে ছেড়ে দিচ্ছি,
তাহলে এখানকার শক্তি, এখানকার শক্তি, এখানকার শক্তি সেম সেম। তাহলে আমি যদি কোনো বস্তুকে এখান থেকে ছেড়ে দিই, তাহলে এখানকার শক্তি, এখানকার শক্তি আর এখানকার শক্তি কি হবে, এটা প্রমাণ করবো এখন আমি। তাহলে নততল বরাবর যদি নামে, এবার মাইন্ড করবে নততলে কিন্তু কোনো ফ্রিকশন নেই। ফ্রিকশন থাকলে তো অবভিয়াসলি হবেই না, কারণ ফ্রিকশন কি হচ্ছে, আমার শক্তি শেষ করে দেবে। তাহলে ফ্রিকশন লেস, আমরা এই কথাটা বলছি। We are trying to solve frictionless plane. Frictionless plane এর কথা বলছি। ওকে, প্লিজ কনসিডার করো, কনসিডার করো। আচ্ছা, আমরা তাহলে এবিসি তিনটে বা সি এবিসি এরকম নাম দিচ্ছি। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আর এটা কথা হবে সি পয়েন্ট। তাহলে এ পয়েন্টের কথা ভাব। এ পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত স্যার, এমজি। কেন এই সাইড তুলেছো ওকে নাকি রে, এই সাইড তুলেছো, তাহলে এমজিএইচ, ঠিক তো? আর ওখানে যেহেতু বডি চুপচাপ ছিল, কাইনেটিক এনার্জি কত হবে, কাইনেটিক এনার্জি বল কত হবে, চুপচাপ ছিল রে, ভেলোসিটি কত, তাহলে কাইনেটিক এনার্জি কত, তাহলে ইউ জিরো। তাহলে টোটাল এনার্জি কত হবে, টোটাল এনার্জি হবে জিরো প্লাস কত এমজিএইচ, কত হয়ে গেল, তাহলে এ বিন্দুতে টোটাল এনার্জি হয়ে গেল এমজিএইচ। এবার তো মনে মনে ভেবেই নিয়েছি যে স্যার ওখানেও এমজিএইচই হবে, ওখানেও এমজিএইচই হবে। এবার আমাকে প্রমাণ তো করতে হবে, বলে দিলে কি করে হলো। এবার আমাদের আগের সিস্টেম থাকলে কি তোমাকে এটা প্রমাণ করতে হতো। এবার ওয়ার্ক এনার্জি পাওয়ারে কত প্রমাণ আছে বুঝতে পারছিস, আর এই চ্যাপ্টার থেকে 5 থাকে, 5, এই একটা চ্যাপ্টার পড়লেই 5। এবার 5 পাবি কিনা সেটা বড় কথা নয়, মানে অ্যাটেন্ড করার ক্ষমতা রাখতে পারবি, পারবি সেটা তো বলা মুশকিল। 5-এ 0 পেতে পারিস, খুশি পারলি না হতে পারে, এখনো তো হতে পারে, কনফিডেন্ট হোস না। যেমন অনেকে কি ভাবে যে আগে কি হতো 70 মার্কস, 70 মার্কসের জন্য থাকতো আমাদের 27টা চ্যাপ্টার। এবার আমরা কি করতাম, আমি পার্সোনালি বলতাম দেখ পুরো চ্যাপ্টার যদি না পারিস, সবার জন্য নয়, যারা পারতো না, আমি বলতাম পুরো চ্যাপ্টার যদি না পারিস 15টা চ্যাপ্টার পর ইউ উইল বি ক্যাপেবল অফ 62, মানে 12টা 62 নয় 58, মানে 12টা চ্যাপ্টার থেকে তুই 12 পাবি, আর এই 15টা করলে 58 পাবি। তাহলে তোর আগে কি করা উচিত, এই 15টা করলে তুই 58 পাবি। পাবি বলাটা ভুল, ইউ উইল বি ক্যাপেবল অফ অ্যাটেম্প্ট করার ক্যাপেবল হবি। তুই 58তে 0 পেতে পারিস যদি কিছুই না লিখে আসতে পারিস। এই ঠিক আছে, ওকে, এই হলো। এবার এবার ধরো এই বিন্দুতে এসছি, বি বিন্দুতে, এবার ধরো বি বিন্দুতে এসছি, ঠিক তো? আচ্ছা, আগেও বলেছি বি বিন্দুতে ধরো সরণ কত হয়েছে এক্স, বি বিন্দুতে সরণ কত হয়েছে এক্স। তাহলে অবভিয়াসলি স্যার বি বিন্দুতে কাইনেটিক এনার্জি কত হবে না, তো স্যার হাফ এম ভি ওয়ান স্কোয়ার। কেন, এখানে ভেলোসিটি কত ধরলাম আমি, ভি ওয়ান ভেলোসিটি। এবার ভি1টা বার করবো কি করে, সেম ফর্মুলা, সেম ফর্মুলা। তুই মাথায় রাখো এখানে ত্বরণ হিসেবে কি কাজ করছে, জি সাইন থিটা, কি কাজ করছে, জি সাইন থিটা। তার মানে ভি1 স্কোয়ার শুড বি ইকুয়াল টু কত স্যার, ইউ স্কোয়ার প্লাস কত হবে 2g সাইন থিটা, আর ইন্টু কত এক্স, ইন্টু কত এক্স। তাহলে লজিক্যালি ভি1 স্কোয়ার শুড বি ইকুয়াল টু 2g সাইন থিটা ইন্টু এক্স, ঠিক ঠিক। তাহলে কাইনেটিক এনার্জি কত হবে, কাইনেটিক এনার্জি মানে হবে হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম ইন্টু ভি1 স্কোয়ার মানে কত 2g x সাইন থিটা, ঠিক বলছি তো বেটা? এবার দেখো 2 যদি কেটে যায় তাহলে কাইনেটিক এনার্জি কত পড়ে থাকছে না, তো ইউ ক্যান ফাইন্ড দ্যাট কাইনেটিক এনার্জি শুড বি ইকুয়াল টু mgx সাইন থিটা, mgx সাইন থিটা, কাইনেটিক এনার্জি mgx সাইন থিটা। এবার 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 পোটেনশিয়াল এনার্জি কত হবে এখানে, এবার দেখ, এবার ভালো করে বোঝো। বডিটা এখানে ছিল, এটা এইচ, তাহলে এখানে আছে মানে এখন পোটেনশিয়াল এনার্জি এই হাইটটা, হ্যাঁ না বল। তাহলে এই হাইটটা কত বার কর এইখান থেকে নাকি রে, এই লজিক, ঠিক তো? তার মানে দেখ এইটা থিটা হলে এটাও কি হবে বলতো, থিটা। তাহলে এইটা কত হবে বলতো, এক্স সাইন থিটা, হ্যাঁ না বলতো? কেন, লম্ব বাই অতি, তাই না? তাহলে এটা কত হবে অ্যাকচুয়ালি এক্স সাইন থিটা। বুঝতে পারছিস তো না, বুঝতে পারছিস না? আবে সাইন থিটা মানে কি রে, লম্ব বাই অতি, লম্ব তো বার করবি, আর অতি কত এক্স, তাহলে এক্স সাইন থিটা মানে কত অ্যাকচুয়ালি লম্ব, লম্ব মানে তো এইটা, ক্লিয়ার? তার মানে এইচ পুরোটা, তাহলে এটা কত হবে এইচ মাইনাস এক্স সাইন থিটা, হ্যাঁ না, এইচ মাইনাস এক্স সাইন থিটা। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত লিখবো, পোটেনশিয়াল এনার্জি শুড বি ইকুয়াল টু mg অফ কত লিখবো, এইচ মাইনাস কত লিখবো এক্স সাইন থিটা। এবার যদি আমাকে টোটাল এনার্জি বার করতে দেয় তাহলে টোটাল এনার্জি শুড বি ইকুয়াল টু ইটি সমান ইপি প্লাস কত লিখবো ইকে, ইপি প্লাস ইকে মানে কত হবে, তাহলে mgh মাইনাস mgx সাইন থিটা প্লাস কত লিখবি mgx সাইন থিটা, নাকি রে? কেটে গেল, তাহলে কত পড়ে থাকছে, তাহলে টোটাল এনার্জি কত পড়ে থাকছে
mgh, টোটাল এনার্জি পড়ে থাকছে mgh। এত ক্লিয়ার? টোটাল এনার্জি পড়ে থাকছে mgh। এবার সি বিন্দুতে আছি। সি বিন্দুতে যখন নামছে তখন তার ভেলোসিটি কত? v2। আর যেহেতু মাটিতে পৌঁছে গেছে তার এনার্জি কত? 0। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হয়ে গেছে? 0। এবার কাইনেটিক এনার্জি কত হবে স্যার? হাফ এম v2 স্কোয়ার, ঠিক তো? v2 স্কোয়ার। আর v2 স্কোয়ার মানে কত স্যার? 0 স্কোয়ার প্লাস 2g সাইন থিটা ইন্টু কত? এসি। হ্যাঁ না বল, কেন সে এসি পথে এসছে তো, তাহলে এসি। ঠিক তার দূর, ভালো করে বোঝ। তার মানে v2 স্কোয়ার সমান কত? 2g এসি সাইন থিটা। আর এক্ষুনি প্রমাণ করলাম এসি সাইন থিটা মানে কত হয়? h। হ্যাঁ না বল। তার মানে v2 স্কোয়ার মানে কত হলো? 2g h। তাহলে কাইনেটিক এনার্জি কত হইলো? হাফ এম ইন্টু 2gh, 2 কেটে গেলে কাইনেটিক এনার্জি কত হলো? mgh। তাহলে টোটাল এনার্জি কত বেটা? mgh প্লাস কত? 0, কত হয়ে গেল? তাহলে টোটাল এনার্জি হয়ে গেল mgh। তাহলে দেখতেই পাচ্ছ যে কনভার্সন অফ এনার্জি এখানে আমরা পসিবল দেখতে পাচ্ছি যদি ভার্টিক্যালি পড়ে বা অ্যালং দ্য ইনক্লিনেশন অফ এনি প্লেন পড়ে। তাহলে যে কোনো একটা প্লেন বরাবর যদি সেই বডিটা পড়ে তাহলে আমরা সেক্ষেত্রে দেখলাম টোটাল এনার্জি রিমেইনস কনজার্ভড, বা টোটাল এনার্জি থেকে কি থাকে? আমার কনজার্ভ থাকে। অর্থাৎ এখানে কনভার্সন অফ এনার্জি হচ্ছে, সেটা হচ্ছে কি? পোটেনশিয়াল থেকে কাইনেটিক অ্যাজ ওয়েল অ্যাজ কাইনেটিক থেকে পোটেনশিয়াল। সো এন্ড অফ পার্ট 1 ওয়ার্ক এনার্জি পাওয়ার কমপ্লিট। আজকে নেক্সট ক্লাসে আবার পার্ট 2 শুরু করবো। ওকে।